এই, ওইদিকে সরে বয়। আসছে ঢুপসি কোথাকার। আমার দোলনায় আমি বসছি, সরে বসতে পারবো না? বুঝিস কিন্তু, আমি কিন্তু কোলের উপরে বসবো। আস্তাক ফিরুল্লাহ, কত বড় বেহায়া, নির্লজ্জ মেয়ে। ধুরো বলেই আমি শুভর পাশের দোলনাতে বসে পড়ি। এটা কি হলো? এখন যদি কেউ দেখে ফেলে কি হবে বলো তো? আর বাড়ির সবাই কি ভাববে? এটা মোহব্বত, আমার হিরো। মুয়া। বলেই আমার মুখটা শুভর দিকে আগাতে লাগলাম। এই, একদম কাছে আসবি না, ফলাফল কিন্তু ভালো হবে না। কি ভালো হবে না, দেখবি মজা। বলেই একটা টেনে থাপ্পড় মেরে দিলাম। কত বড় নির্লজ্জ মেয়ে রে বাবা! আমার এসব কিন্তু এখন ভালো লাগে না। এতদিন কি করছিস? আমি মনে করছি যে আমি ভুলে গেছি। আমি না জান, ওটা হবে। তুই মনে করছিস আমি ভুলে গেছি? আল্লাহর ওয়াস্তে তোর সাথে কোনোদিন কথায় পারা যাবে না। হয় হয়, এই কথাটা আমি মানি। এত তো অপমান করলাম, তোর গায়ে লাগে না? এতদিন ফারজানা যেমন নির্লজ্জ হয়ে খারাপ খারাপ কাজ করতে পারছে, রাগে ভাব নিয়ে থাকতে পারছে, তাহলে সেই ফারজানা এখন নির্লজ্জ হয়ে এগুলোও করতে পারে? এসব ন্যাকামো ঢং দেখলে না গা জ্বলে যায়। আমি তোরে কিন্তু শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম, এগুলো শেষ কর, না হয় এর ফল ভালো হবে না। কথাটা বলেই আমি ওর দিকে যেই আমার এক আঙ্গুল তুলে ধরলাম, অমনি ও আমার আঙ্গুলে কিস করে দিল। কেমন দিলাম? কি করলি তুই এটা? বলে আমি ওর চুল ধরলাম। ওরে আল্লাহ, এত বড় সাহস আমার চুল ধরে! তুই দাঁড়া, আমি ওর চুল ধরলাম। ফারজানা আর শুভ দুজন দুজনের চুল টানাটানি শুরু করে দিল। একবার এ ওর উপরে উঠে চুল টানতেছে, তো একবার ও ওর উপর উঠে চুল টানতেছে। কিন্তু ফারজানার চুল বড় হওয়াতে শুভর চুল টানতে একটু সুবিধা পাচ্ছে। ও মাগো, লাগছে! শুভর বাচ্চা, ছাড় ছাড়, ব্যথা লাগে। বেয়াদব নির্লজ্জ বেহায়া কুত্তা, ছাড় কিন্তু। ছাড়বো না, এবার দেখ কেমন লাগে। তবে রে বেটা, এবার দেখ। বলেই কি করব, কি করব কিচ্ছু বুঝতে না পেরে ধপ করে পা দিয়ে মারলাম এক লাথি। ওরে আল্লাহ, এ তো একেবারে মিডল পয়েন্টে লাগছে। ওরে আব্বা গো, মা গো, আমি শেষ, শেষ। তোমার ভাইয়ের মেয়ে দেখো আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিল। ওরে আব্বা গো! কথাটা বলেই শুভ দুই পায়ের মাঝে হাত দিয়ে লাফালাফি করতে লাগে আর শুয়ে পড়ে। আরেকদিকে ফারজানা কি করবে বুঝতে না পেরে শুভর মিডিল স্ট্যাম্পে ফু দিতে থাকে উপর থেকে জোরে জোরে। ওরে ভাই, হাত তো দিতে পারতেছি না। উপর থেকে ফু দি, কমে যাবে কমে যাবে। ফু ফু। মুখ দিয়ে জোরে জোরে ফু দিল। আমার ডিম জোড়া ফাইটটা গেছে ভাই, তুই ফু দিলেও আর কমবে না। তাহলে হাত দিয়ে চাপ মেরে ধরি, তুই তো আমার জামাই, সমস্যা নাই। কথাটা শুনেই মেজাজটা আমার খারাপ হয়ে গেল। এক লাফে উঠে দাঁড়ালাম। কত বড় সাহস তোর, কি বললি? ওরে কুত্তা, কত বড় কুত্তা রে তুই! তোর নাকি আলু ফাইটটা গেছে? তুই এখন ভালো হয়ে দাঁড়ালি কেমনে? ওই লাগছে একটু অল্প আর কি, বলে বনের রাজা টারজানের মতো আমার বুকের দুই দিকে জোরে জোরে থাবা দিয়ে আহ আহ পা একটা তুলে কোমরে মারলাম, ধপ করে লাথি। এই নে ঢুপসি, কেমন লাগে দেখ। উরি ফড়িং এর বাচ্চা, আমি শেষ। দাঁড়া, তোরে দেখাচ্ছি। আমি উঠেই দিলাম এক দৌড় ওর দিকে। ওদিকে আমার এই অবস্থা দেখে এক দৌড়ে ছাদের গেট খুলে নিচে দৌড় দিল। আমি ওর পেছনে দৌড়াতে লাগলাম। কি ব্যাপার, এভাবে তুই দৌড়াচ্ছিস কেন? আসলে কাকা, তেমন কিছু না, এমনিতেই নিচে যাচ্ছিলাম। এটা নিচে যাওয়ার কোনো ধরন হলো? পরে হাত পা ভেঙে গেলে কি হতো? আর তোর বোন তোর পিছনে দৌড়াচ্ছে কেন? আসলে কাকা, না মানে। কি না মনে করেছিস? যা বলছি সোজাসুজি উত্তর দে। আব্বু, আমি বলছি, আসলে আমি ওর সাথে একটু দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছিলাম। বুড়ো বয়সে তোদের দুইটার আবার ভীমরতি জাগলো? আমরা যদি বুড়ো হই তাহলে তুমি কি? ওরে নির্লজ্জ মেয়ের, দাঁড়া তোরে দেখাচ্ছি আমি। কথাটা বলার সাথে সাথে ফারজানা ফুরুত করে মারল দৌড়। কাকা দেখছেন ফারজানা দিন দিন কত দুষ্টু হয়ে যাচ্ছে। সমস্যা নেই বাবা, আগের থেকে আমার মেয়েটা ভালো আছে। আগের খারাপ জায়গা থেকে বের হয়ে ভালো হতে পারছে, এটাতেই আমি হ্যাপি। আগের মতো তো আর নেশা খারাপ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে থাকে না। আমি আমার এই মেয়েটাকে ভালোবাসি, আগেরটাকে না। তোকে ধন্যবাদ বাবা,
তুই আমার বাড়িতে না আসলে হয়তো তোর এই বোনটাকে আমি আমার প্রকৃত মেয়ে হিসাবে পেতাম না। অশৃঙ্খল জীবনযাপন থেকে আমি বের করে আনতে পারতাম না। জানি না তুই এটা কিভাবে করলি। এভাবে বলবেন না কাকা, নিজের কাছে খারাপ লাগে। ও তো আমার বোন, এটা আমার দায়িত্ব। তাছাড়া ঢাকা শহরে আমার তো আপন বলতে কেউ নেই আপনারা ছাড়া। আর আমার তো ঢাকায় থেকে পড়ালেখা করার মতো ক্ষমতা নেই। আমি আজীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আরে না বাবা, এটা আমার দায়িত্ব। এভাবে বললে খারাপ লাগে। তাছাড়া আমি তো তোর বাবাই, তাই না? আমাদের দুই ভাইয়ের এক ছেলে। আপনার মতো কাকা যেন সব ভাতিজাই পায়। এ কি বাবা, তোর চোখে পানি মানায় না? নিচেই যা। দুপুরে তো শুনলাম হাসনি। তোর চাচি নিচেই আছে, তোরে ডাকছিল। আমি তোকে ডাকতে যাচ্ছিলাম। গিয়ে তোর চাচি আর তোর বোনের সাথে খেয়ে নে। কথাটা বলতে বলতে শওকত মিয়া তার হাত দিয়ে শুভর দু চোখের পানি মুছে দেয় এবং প্রতি উত্তরে শুভ মাথা নাড়ায়। সে নিচেই চলে যায়। কি রে, এতক্ষণে আসার সময় হলো তোর? খেয়ে নে তাড়াতাড়ি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চাচি, খাবো তো। কথাটা বলে আমি খাবার টেবিলে তাকাতেই দেখি ফারজানা আমার দিকে মুখ ভেঞ্চি কাটলো। আমি কিছু না বলে খাবার টেবিলে বসলাম, আর চাচি খাবারটা সবাইকে বেড়ে দিল। যে যার মতো খাবার নিয়ে ব্যস্ত। এমন সময় চাচি বলে উঠল, কি রে, শুনলাম আর 3 মাস পরে নাকি তোদের ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা। তারপরেও তো ফাইনাল পরীক্ষা, আবার মডেল টেস্টে না টিকলে ফাইনাল দিতে দেয় না। ফারজানার যে অবস্থা, বাবা কি করব বল। তুই তো ভালো স্টুডেন্ট, এক কাজ কর, তুই বিকালে বা একটা সময় করে ওকে পড়াতো। বাইরে দিলে পড়বে কি না। কথাটা শুনেই আমি ফারজানার দিকে তাকালাম। ও আমার দিকে চোখ টিপ মারল। বুঝতে আর বাকি রইল না যে এখানে কাহিনীটা কি। ঢাকা শহরে তো বড় বড় প্রাইভেট শিক্ষক পাওয়া যায় বা কোচিং। অবশ্য আমার এই পর্যন্ত কোনো প্রাইভেট কোচিং বা শিক্ষকের প্রয়োজন হয় নাই। গ্রামে থাকতে আমজাদ স্যার আমাকে পড়াতো। তার হাত ধরে আমি অনুপ্রেরিত হই জীবন নিয়ে, যে জীবনে আর যাই হোক ভালো কিছু করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। জীবনে কম বেশি একটা শিক্ষকের ভূমিকা সবার জীবনে থাকে। আমার অবস্থা একই রকম। ইন্টারে উঠে আরও কখনো প্রাইভেট পড়া হয় নাই। বেশিরভাগই এসএসসির পড়াগুলো ইন্টারনেট, আর কিছু কিছু পরিবর্তন আছে যেগুলো বুঝি না। ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ওই বিষয়ে ভিডিও পেতাম, ওইটা দেখে সব করতাম। এছাড়া ফেসবুকে বিভিন্ন স্যার খুব সুন্দর সুন্দর গোছালো ক্লাস নিত ফ্রিতে। তা দেখে দেখে আমার আর কখনো কোনো শিক্ষক লাগে নাই। যাই হোক, আমি আর চাচিকে তো না করতে পারবো না। যারা আমাকে তাদের বাড়িতে রাখতেছে, খেতে দিচ্ছে, তাদের জন্য তো এইটুকু করতেই হবে। এটা আমার দায়িত্ব। কিন্তু তারা তো আর জানে না তার মেয়ে কী জিনিস। যাই হোক। কি রে, এইভাবে কি ভাবছিস? না মানে চাচি, হ্যাঁ আমি পড়াবো তো। ভাবছিলাম কোন সময় পড়লে ভালো হয় আর কি। আমি তো এখন বুঝতে পারতেছি না কোন সময় পড়ালে ভালো হয়। আমাকে আজকের একটা সময় দেন, আমি কালকে জানাবো। এরপরে তারা এভাবে গল্প করতে করতে খাওয়া শেষ করে। এরপরে যে যার রুমে চলে যায়। এদিকে শুভ তার রুমে গিয়ে ছোট ব্যালকনিটাই চলে যায়। গিয়ে আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে থাকে। এরই মাঝে একটা প্লেন উড়ে যায় আকাশ দিয়ে। তখনই কেন জানি শুভর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। এই প্লেনের সাথে শুভর কি সম্পর্ক? আসলে এই প্রশ্ন বিদ্ধ। গল্পের সাথে থাকেন জানতে পারবেন। শুভ তারার দিকে তাকিয়ে আনমনে তার অতীতগুলো ভাবতে থাকে। একই সাথে আমরা চলে যাই ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক। কি রে শুভ, কই তুই? গাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি বের হ। আব্বা তুমি আগাও, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। দোকানে গিয়ে তো কত কাজ, সবজিগুলো সব সাজাতে হবে। ট্রাক থেকে তো 1 বস্তা আলু আসার কথা, ওখান থেকে তো আলুর বস্তাটা আনতে হবে। আব্বা 1 বস্তা করে আলু কিনলে তো খরচ বেশি পড়ে যায়। যদি একেবারে 10-20 বস্তার উপরে নেওয়া হয় তবে প্রায় বস্তায় 100 টাকা করে বাঁচবে। কি আর করা, আর্থিক অবস্থা আমাদের অতটা ভালো না। চাইলেই তো সব কিছু হয় না বাবা। একবার কিনতে পারলে অনেকগুলো টাকাই বেঁচে যাবে, জানি আমি। কিন্তু বুঝছি, আর বলতে হবে না। কি গো, গেলি না যে? বেলা দেখছো কত বাজে, এখনো সময় হবে না। তোমার ছেলেও তো খায়নি। কি রে, এত বেলা হয়ে গেছে এখনো খাসনি কেন? খাবে কই থেকে? ওই যে ফ্রি ফায়ার নাকি একটা গেম আছে না, ওইটা নিয়ে তো পড়ে থাকে। মা তুমি এসব কথা বলবা না তো।
আমি আমার অবসর সময়ে একটু একটু খেলি। আমি তো পড়ালেখা সব কাজকর্মই তো ঠিকঠাক করি, অবসর সময় একটু খেললে কিছু হয় না। রাগে কি এক অবস্থা। তা তো বুঝলাম, কিন্তু থামো তুমি। দেখ, তুই খেল, আমরা না করি না, তবে পাড়ার ছেলেপেলের মতো যদি অভ্যাস হয়ে যায়। আমাকে কি তোমার ছোট বাচ্চা মনে হয়? অভ্যাস হবে কেন? তারপরেও ভালো না, কমায়ে খেলিস। ওই মার মার, এদিকে না ওইদিকে, ওইদিকে, এমনি। আম্মু, তুমিও এবার কিন্তু ভালো হচ্ছে না। আচ্ছা যা, আর বলবো না। তোমরা মা ছেলে পারোও বটে বুঝি। সোনা, আমাদের সংসারের অভাব থাকতে পারে, কিন্তু শান্তির আল্লাহর রহমতে কমতি নাই। যত বেশি চাওয়া তত বেশি অশান্তি। দেখো তো এই পৃথিবীতে কে শান্তিতে আছে? যার যত আছে আরো বেশি চাহিদা। আমরা না হয় এই কম চাহিদা নিয়ে খুশিতে থাকি। বুঝলাম। কি বুঝলে? বুঝলাম যে তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, মেরি জান। যাহ, বুড়ো বয়সে আবার ভীমরতি জাগছে। পাশে ছেলে দাঁড়িয়ে আছে, বিয়ের বয়সের লজ্জা নেই তোমার? কথাটা শুনে শুভ চোখ বন্ধ করে এক কানে হাত দিয়ে থাবা দিয়ে বলতে থাকে। আম্মু, তুমিও এবার কিন্তু ভালো হচ্ছে না। হ্যালো, মেকিং, টেস্টিং, 1 2 3 4। কিছু শোনা যায় না তো? হ্যালো, মেশিনের নাটে মনে হয় ডিস্টার্ব। চলো বাবা। হ্যাঁ, চলো চলো মা, থাকো তুমি, গেলাম। বাবার থেকে কিছু শেখে নিস, আর তাড়াতাড়ি বাড়িতে আসিস। আচ্ছা ঠিক আছে, তুমি টিনের গেটটা দিয়ে দাও। আচ্ছা। তারপরে শুভ আর শুভর বাবা ভ্যানে চলতে থাকলো। যে ভ্যানের চালক শুভর বাবা। শুভদের তরকারির ব্যবসা হওয়ার সুবিধার্থে তাদের নিজস্ব একটা ব্যাটারি চালিত ভ্যান আছে। এটাই যাবতীয় সবজি আনা নেওয়া করে। অন্যের করতে গেলে অনেক খরচ পড়ে যায়, তাই তারা কম দামে একটা ভ্যানে তাদের এই জিনিসগুলো যাতায়াত করে। শুভদের বাড়ি আহামরি খুব বড় না। ঘরটা ইটের হলেও ওপরে টিন দ্বারা আবৃত। নিচের মেঝেটা সিমেন্ট দ্বারা প্লাস্টার করা হলেও দেওয়ালে কোনো প্লাস্টার নেই, শুধু ইট একের পর এক দিয়ে গাঁথুনি করা। 4টা রুমের একটা বাড়ি, যা কোনাকুনি করে করা, অর্থাৎ লম্বা করে 2টা রুম। তার বাম সাইডে ওর সাথে লাগানো অবস্থায় লম্বা করে আর 2টা রুম, আর ডান সাইডে তাদের রান্নাঘর, আর মাঝখানে তাদের ছোট্ট একটা উঠান। আর সামনের জায়গাটা টিন দ্বারা ঘিরে একটা টিনের দরজা দেওয়া। এই তাদের বাড়ি। শুভর বাবা মা থাকে একটা রুমে, শুভ থাকে এক রুমে। আর তার পাশের রুমটা রান্নার জন্য খড়ি সংগ্রহ করে রাখে, এবং তার পাশেরটা একটা ছাগল ও একটা গরু রাখে। দিনের বেলায় শুভর মা গরু ছাগলের দেখাশোনা করে, এবং শুভ আর শুভর বাবা তাদের ছোট্ট তরকারি ব্যবসাটা দেখাশোনা করে। এবং পাশাপাশি শুভ এবার ক্লাস 10-এ পড়ালেখা করে। আশা করি তাদের ব্যাপারে কিছুটা হলেও ধারণা এর থেকে পাওয়া যায়। যাই হোক, গল্পে ফেরা যাক। আপনাদের সব কিছু বলতে বলতে শুভ আর শুভর বাবা বাজারে চলে আসে। আব্বা, তুমি পেছনে বেগুন টমেটো নিয়ে দোকানে যাও, আমি ভ্যানটা নিয়ে ট্রাক থেকে আলু আসছে নাকি দেখে আসি। ভ্যান নিয়ে যাওয়ার কি দরকার? তোমার মাথায় দেখছি বুদ্ধিই নাই, এক কাজ দুইবার কেন করব? যদি আলু আসে একেবারে নিয়ে চলে আসব। ঠিক বলেছিস, তাহলে বস্তা 2টা নামা এখানে। তারপরে আমি আর আব্বাই মিলে বস্তা 2টা নিচে নামালাম। তারপরে ভ্যান দিয়ে আমি চলে গেলাম গোডাউনে। দেখি যে ট্রাক আসছে, যে কবির চাচাকে সালাম দিয়ে আলুর বস্তাটা ভ্যানে নিয়ে চলে আসলাম। টাকা পয়সা আব্বার থেকে নিয়ে নেবে হয়তো বিকালে। যাই হোক, আলু নিয়ে যাইতে যাইতে আপনাদের আমার বিষয়ে কিছু কথা বলি। বলতে পারেন আহামরি কোনো বড়লোকের ছেলে আমি না। ছোট থেকে অভাব অনটন আর কষ্টের সাথে বড় হই। অন্যদের মতো আমারও অনেক ছোট থেকে ইচ্ছা করত, কিন্তু আস্তে আস্তে যখন বুঝতে পারি আমার চাওয়া পাওয়া কিছু সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ, তারপরে সে চাওয়া পাওয়াগুলো আস্তে আস্তে নিজ থেকে সীমাবদ্ধ হয়ে যায়। অনেক কষ্ট করে বাবার ব্যবসার সাহায্যের পাশাপাশি পড়ালেখাটাও করি। প্রথম দিকে বাবা সব একা একা করত, তবে বাবার বয়সের ছাপ দিন দিন তার মুখে স্পষ্ট হতে থাকে। কেন জানি আর নিজেকে ধরে রাখতে পারি না। কখনো বাবা মুখ ফুটে বলেনি, আমাকে সাহায্য কর। সব সময় বলতো, বাবা, আমি যে কষ্টটা করি তুই যেন ওই কষ্টটা না করিস। মন দিয়ে পড়ালেখা কর, ভালো কিছু করতে হবে। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কিন্তু বাবা কি আর জানে এখন পড়ালেখা দ্বারা গাড়ি ঘোড়ায় চড়ে না। অন্যায়, দুর্নীতি, সুদখোর, ঘুষখোর মানুষগুলো এখন ভালো ভালো গাড়ি ঘোড়ায় চড়ে। যাই হোক, তারপরে বাবার ব্যবসায় সাহায্য করা শুরু করলাম।
পাশাপাশি পড়ালেখাও। এভাবে দেখতে দেখতে আমাদের সময় বেশ ভালোই কাটতে থাকে। এরপর আমি আলু নিয়ে দোকানে চলে আসি। আজকে শুক্রবার হওয়াতে পুরোটা দিনে আমি বাবাকে সাহায্য করি। এভাবে তারা তাদের বেচাকেনা শেষ করে বাসায় চলে যায়। এভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুটা দিন চলে যায়। শুভ তার এসএসসি পরীক্ষা শেষ করে। এত কষ্ট ব্যস্ততার মধ্যেও সে তার পড়ালেখাগুলো ভালোভাবে করে, ভালোভাবেই পরীক্ষা দেয়। দেখতে দেখতে রেজাল্ট দেওয়ার দিনটাও চলে আসে। কিরে শুভ, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? মা ঘুমাতে দাও তো, টেনশনে রাতে ঘুম হয়নি। যে ভোর করে ঘুমাইছি আবার ডাকলে। আজকে না তোর রেজাল্ট দিবে? আরে ওই জন্যই তো। রেজাল্ট কখন দিবে? 11টার দিকে। আচ্ছা, তোর মোবাইল তো দেখা যাবে তাই না? না আসলে মানে হয়েছে কি, কি মানে মানে করছিস? কিছুদিন আগে মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। চার্জে লাগাই গেম খেলতে গিয়ে ফট করে ফেটে গেছে। কথাটা শুনে রোজিনা বেগম ঠাস করে শুভর গালে একটা চড় মেরে দেয়। মা একটা মোবাইলের জন্য আমাকে মারলে? প্রতি উত্তরে আবার একটা ঠাস করে চড় মেরে দেয়। মা। এরপরে রোজিনা বেগম গজগজ করে বলতে থাকে, তোকে মারলাম এজন্য যাতে এমনভাবে আর জীবনে না করিস। মোবাইলের জন্য আমি কখনো মারিনি, তোকে মারছি এই বোকামি করার জন্য। এই মোবাইল, সেটা যদি একটা ক্ষতি হয়ে যেত তোর, আমরা কি নিয়ে বাঁচতাম বল? আমাদের কথা কি একবারও ভাবিস না তুই? তুই ছাড়া আমাদের আছে কে? আমাদের তো আর অন্য ছেলে মেয়ে নেই যে তুই না চাইলে তাদের নিয়ে বাঁচবো। তুই না থাকলে যে আমরা নিঃস্ব হয়ে যাব বাবা। তোর এই একটা ভুলের জন্য কত বড় ক্ষতি হতে পারতো জানিস তুই? সকিনা খালা বলেছিল কিছুদিন আগেও, কোথাও যেন এভাবে ব্লাস্ট করে একটা ছেলের চোখ উপড়ে গেছে। তোকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখি, তুই বুঝিস না? পারবি তো এভাবে আমাদের কাঁদাতে? মায়ের চোখের পানি দেখে আমার ভেতরটা কেঁপে উঠল। আসলে কি একটা মাত্র গেমের জন্য এইভাবে কাঁদানো মাকে ঠিক হচ্ছে? অথচ এই মাই সকাল বিকাল খেয়ে না খেয়ে আমাদের জন্য কত কষ্ট করে। বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে। এটা কি আদৌ আমার ঠিক হচ্ছে? ও মা শোনো, এই দেখো তোমার ছেলে তোমার চোখের সামনে কান ধরে উঠবস করছে। 1 2 3। আর জীবনেও আমি আর এমন করব না। আমি বুঝিনি, বুঝলে কি এমন করতাম? মাফ করে দাও আমাকে বলে মার চোখের পানি মুছে দিলাম। মা আমার কপালে একটা চুমু দিল আর বলল, বাবা আর এমনটা করিস না, এখন যা। আর এই কথা বুঝিসি, এতদিন ভয়ে বলিসনি। তোর বাবাকে কথা বলিস না, তোর বাবা কষ্ট পাবে অনেক। কিন্তু বাবা মোবাইলের কথা জিজ্ঞেস করলে কি করব? বাবা মা জানে, মার কাছে জিজ্ঞেস করো এটা বলবি। এক কাজ কর, খেয়ে দিয়ে একটু দম নিয়ে তোর স্যারের বাড়ি যা। স্যারের ফোন নিয়ে রেজাল্ট দেখবি। ওই মানুষটা তোর জন্য কি না করেনি। আমি টাকা দিতে পারিনি, তাও দিনের পর দিন তোকে ফ্রিতে পড়াইছে। আর তার অবদান কখনো ভুলে যাস না। কি যে বলো, স্যারকে কি কখনো ভোলা যায়? স্যার তো আমাকে পড়ালেখার স্বপ্ন দেখায়। পড়ালেখা করে ভালো কিছু স্বপ্ন তার হাত ধরে দেখা। দেখো মা, একদিন আমি অনেক বড় হব। আমার কোটি কোটি টাকা থাকবে। আমি ঢাকা শহরে বড় একটা বাড়ি কিনব। ওখানে আমি, তুমি, বাবা আর স্যার মিলে থাকব। পাগল ছেলে, আচ্ছা ঠিক আছে যা। তারপর আমি হালকা খাবার খেয়ে স্যারের বাড়ি চলে গেলাম। যেতে যেতে টেনশনে টেনশনে আমি ঘেমে একাকার। গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেননা দেখি বাবা স্যারের সাথে গল্প করছে। তার মানে বাবা দোকান বন্ধ করে সোজা স্যারের বাসায় আসছে। আরে শুভ যে, আয় বাবা আয়, বস এখানে, একটু পরেই তো রেজাল্ট দিবি। তোর উপরে যথেষ্ট বিশ্বাস আছে আমার। দোয়া করবেন স্যার, যাতে আপনার বাবা মা সবার সম্মান রাখতে পারি। আর বাবা, তুমি দোকান থেকে এখানে কি করো? আরে পাগল ছেলের রেজাল্ট দিবি, আর বাবা কি দোকানে থাকতে পারে? তুই যেদিন বাবা হবি সেদিন বুঝবি। তোর জন্য আজকে আমি স্কুলে যাইনি, কেন জানিস? স্যার, বিষয়টা আমার কাছে অবাক লাগছে। আমি প্রথমে স্কুলে গিয়ে দেখি আপনি ওখানে নাই। আসলে আমি চাই যে তোর ভালো হোক বা খারাপ হোক, সব কিছুই আমি সবার আগে দেখি। ওখানে থাকলে প্রবাবলি অন্য ছেলেদেরটা দেখার দরকার ছিল তোর রেজাল্টের আগে। স্যারের কথা শুনে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। নিজের সন্তান না হয়েও কেউ যে
নিজের সন্তানের মতো ভালোবাসতে পারে মানুষটাকে না দেখলে আমি কখনোই বুঝতাম না। হ্যাঁ, আজ পৃথিবীকে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমার টাকা নেই, তাতে কি হয়েছে? আমার ভালোবাসার মতো এই মানুষগুলো আছে যা তোমাদের কাছে টাকা থাকলেও নেই। আমি তোমাদের থেকে বড় লোক, অনেক বড় লোক, যা তোমরা কখনো টাকা দিয়ে কিনতে পারবে না। কিরে বাবা, তোর চোখে পানি কেন? প্রতি উত্তরে শুভর বাবাকে স্যার চোখের ইশারা করে। শুভর বাবাও বিষয়টা বুঝতে পারে। এভাবে দেখতে দেখতে সেই মুহূর্ত চলে আসে রেজাল্টের। এই শুভ, তোর রোল আর রেজিস্ট্রেশন নাম্বার বল। আগে রোল বল। 58651 রেজিস্ট্রেশন নাম্বার 682536। কিরে, লাস্টের 2 সংখ্যা বল। লাস্টে 24 যেন আমার গলা দিয়ে বের হচ্ছে না। এই মানুষ দুইটার কি সম্মান রাখতে পারবো? কত আশা নিয়ে এখানে বসে আছে। স্যারের তাড়াহুড়োতে আর না বলে পারলাম না, বলে দিলাম। এরপরে 2 মিনিট নীরবতা। এর মাঝে আমি এক পলকে স্যারের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরেই স্যারের মনটা কেমন যেন ভার হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে আমি পারিনি। ক্ষণিকের মাঝে আমার বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল, কিন্তু তা আমি পারিনি। মাথাটা নিচে করে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অবস্থাটা দেখে বাবাও কাঁদো কাঁদো অবস্থা প্রায়। এরই মাঝে ইয়াহু, আমি জানতাম শুভ, আমি জানতাম তুই পারবি, তুই পারবি। এই দেখ, তুই গোল্ডেন জিপিএ পাইছিস, এই দেখ। কথাটা শোনার জন্য আমি একেবারে অপ্রস্তুত ছিলাম। আমার কানকে বিশ্বাস করতে পারলাম না। আবার জিজ্ঞাসা করলাম, স্যার কি বললেন? তুই গোল্ডেন জিপিএ পেয়েছিস। তারপরে কথা আমার আর কানে আসেনি। আমি ওখানেই মাটিতে বসে পড়ি আর অঝরে কাঁদতে থাকি। একটু পরে বাবা এসে আমাকে উঠায়। কখনো বাবাকে জড়িয়ে ধরে বলা হয়নি, বাবা তোমাকে ভালোবাসি, কিন্তু আজকে আর পারলাম না। বাবাকে ঝাপটিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকি। বাবা আমার কপালে একটা চুমু খায়। আমি তার মুখের দিকে তাকাতেই দেখি তারও চোখে পানি। আমি তার চোখের পানিটা হাত দিয়ে মুছে দেই আর বলতে থাকি, বাবা আমি পারছি তোমাদের সম্মান রক্ষা করতে। তারপরে স্যারের দিকে তাকাতে দেখি স্যারের চোখেও পানি। আমি গিয়ে স্যারকে জড়িয়ে ধরলাম। তারপরে বলতে থাকলাম, স্যার আমার জীবনে আপনার গুরুত্ব কতটা আমি জানি না, শুধু এতটুকু জানি এই পজিশনে আসার পর্যন্ত যতটা না আমার বাবা দাবিদার, প্রায় আপনিও তার দাবিদার। আপনার জন্যই হয়তোবা আমি এই জায়গায় আসতে পারছি। কখনো ধন্যবাদ দিব না তো আপনাকে, শুধু একদিন সফল হয়ে ফিরে এসে আপনার দায়িত্ব নিতে চাই। বৃদ্ধ বয়সে থাকবেন আমার সাথে আপনার বৃদ্ধ বয়সটা। এই কথাগুলো স্যারের জন্য বুকের মধ্যে কাটার মতো লাগতে লাগলো। এতটুকু ছেলের মুখে এই কথা কখনোই আশা করেনি। সে হয়তো জানে না এই কথা বলার ওজন ঠিক কতটুকু। স্যারের ছেলে মেয়ে নেই, কিন্তু না থেকেও আজকে যেন সে এক ছেলের বাবা মনে হতে লাগলো। তারও চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। শুভর জামার উপরে চোখের পানি আড়াল করে সে শক্ত হয়ে বলল, আরে পাগল, তুই তো আমারও ছেলে। তোর সাথে থাকবো না তো কার সাথে থাকবো বল? আচ্ছা, আমি বোর্ডটা চেক করে দেখি তোর পজিশন কেমন আসলো। কথাটা বলেই আমি ওর রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বোর্ড লিস্টে চেক করলাম। চেক করে যা দেখলাম তা দেখে আমি আটকে উঠলাম। জানতাম ছেলেটা ভালো পড়ায়, ভালোই রেজাল্ট করবে, কিন্তু এতটা আমি আশা করিনি। সে যশোর বোর্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। স্যার এরকম চুপ হয়ে গেলেন কেন? আমি যা বলবো সেটা শোনার জন্য তুই প্রস্তুত? তা তোকে না, তোর বাবাকে বলবো কথাটা। হ্যাঁ বলেন স্যার। আপনার তো আজকে গর্বেতে বুকটা ফুলে ওঠার কথা। আপনার ছেলে যশোর বোর্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এক কথায় বলতে পারেন সে আজ বোর্ড ফার্স্ট, বাংলাদেশের প্রথম ধরতেও পারেন। আপনার ছেলের এ সফলতায় কতটা গর্বিত আপনি? দেখেন, এই কথা বলে আমাকে লজ্জা দিবেন না স্যার। ছেলেটা আমার একার না, ছেলেটা আপনারও। আমি যতটা খুশি এবং গর্ববোধ হওয়ার কথা, আপনিও সমান দাবিদার। আপনি না হলে কখনো ও এই পজিশনে আসতে পারতো না। এটা আমরা ভুলি কি করে? কথাটা শুনে স্যারের বুকের মাঝে কতটা ভালো লাগা কাজ করছে তা হয়তো আমরা অনুধাবন করতে পারবো না। স্যার করতে পারবে। যখন আমরা কখনো শিক্ষক বা শিক্ষিকা হয়ে এমন স্টুডেন্টের রেজাল্ট দেখব, ঠিক তখনই আমরা এটা অনুধাবন করতে পারবো। শোন বাবা, এখানে 1000 টাকা আছে। সোজা বাজারে যাবি, 5 কেজি মিষ্টি কিনবি। স্কুলে গিয়ে স্যারদের রেজাল্ট বলবি, স্কুলে দিবি 2 কেজি, আর স্যারের বাসায় 2 কেজি দিবি। আর তোর মার কাছে 1 কেজি নিয়ে যাবি। সব জায়গায় তোর রেজাল্টের কথা তুই নিজের মুখে বলবি। এই যে আমাকে আপনি
আবার বৈষম্যের মধ্যে ফেলতেছেন। আপনি তো বললেন ও আমার ছেলে, তাহলে আমি মিষ্টি খাবো কেন? আমি তো মানুষকে মিষ্টি খাওয়াবো। এই নে 1010 কেজি মিষ্টি কিনবি, স্কুলে গিয়ে দিবি 3 কেজি, আর 2 কেজি তোর মা আর পাড়া প্রতিবেশীকে দিবি, আর 5 কেজি দিয়ে কালকে মসজিদে মিলাদ দিয়ে দিবি। আচ্ছা, তারপর আমি টাকাটা নিয়ে বাজারে চলে গেলাম। শুভ বাজারে গিয়ে মিষ্টি কিনতে থাকে আর এইদিকে দেখেন, আপনাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবেন। হ্যাঁ স্যার বলেন। আমি শুভর ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করতেছি। আমাদের এই গ্রামের কলেজগুলো ওর জন্য, মানে ওর মতো ছাত্রের জন্য খুব বেশি ভালো হবে না। এখানেও পর্যাপ্ত ভালো কিছু করার সুযোগ সুবিধা পাবে না। ওকে শহরের নামকরা ভালো একটা কলেজে ভর্তি করানো উচিত, যেখান থেকে ভালো কিছু করতে পারবে। তা তো বুঝলাম, কিন্তু আমার পক্ষে কি ওর শহরে পড়াশোনার খরচ চালানো সম্ভব হবে? দেখেন, খুব বেশি আশা করি খরচ লাগবে না। আপনার না ভাই শহরে থাকে, কি যেন নাম, যাই হোক মনে নাই, তার সাথে কথা বলেন। আমি যতটুকু শুনেছি সে মিরপুর 10-এর আশেপাশে থাকে। আর ঢাকার মধ্যে সবচাইতে ভালো কলেজ ঢাকা নটরডেম কলেজ। ওখানেও পড়তে পারলে অনেক ভালো কিছু করতে পারবে, আর ওর মতো মেধাবী ছাত্র দেখলে সবার আগে ওকে নেবে। আচ্ছা তা বুঝলাম, তা কত খরচ হতে পারে স্যার আপনার মতে? কথাটা শুনে স্যার বুঝতে পারে। এরপরে স্যার শুভর বাবার কাঁধে হাত রাখে আর বলতে থাকে, বলছেন না ছেলেটা আমারও, তাহলে ও ছাড়া আর আমার কাছে কে বলেন? আমরা 2 বাবা মিলে না হয় ওর পড়ালেখার খরচ চালালাম। প্রতি উত্তরে শুভর বাবা স্যারের চোখের দিকে তাকায়। তার চোখগুলো ছলছল করে ওঠে। আর এদিকে শুভ কলেজে চলে যায়। কলেজে গিয়ে সে তার রেজাল্ট স্যারদেরকে, কলেজের সবাইকে বলে। সবাই যেন বিশ্বাসই করতে পারছে না। যখন তারা রেজাল্ট নিজের চোখে দেখে, তারা স্তব্ধ হয়ে যায়। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না গ্রামের একটা ছেলে সে পুরো বোর্ড ফার্স্ট হয়ে গেল। কিভাবে সে প্রথম হলো, সবাই যেন অবাক। তারপরেই সে তার বাসায় চলে যায়। বাড়ি গিয়ে মা, মা। বলে চিৎকার করতে থাকে। শুভর মা এভাবে চিৎকার দেখে দৌড়ে এসে দরজা খুলে দেয়। কিরে, এভাবে চিৎকার করছিস কেন? মা, আমি পুরো বোর্ড মানে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছি। কি? হ্যাঁ মা, এই নাও মিষ্টি, সবাইকে দাও। আমি জানতাম আমার ছেলে পারবে। কথাটা বলে আমি শুভর কপালে একটা চুমু খেলাম। তারপর ওকে ঘরে যেতে বলে ওর হাত থেকে মিষ্টি নিয়ে সকিনা খালার বাড়ি চলে গেলাম। গিয়ে চিৎকার করে লাফাতে লাফাতে সবাইকে বললাম, আমার ছেলে পুরো বাংলাদেশে প্রথম। আমি মা হিসেবে গর্ববোধ করি। আমার ছেলের মতো ছেলে আর বাংলাদেশে একটা নেই। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই শোনো, এটা আমার ছেলে। সকিনা খালা, শুভ কার ছেলে? শুভ তোর ছেলে মা? হ্যাঁ হ্যাঁ, সকিনা খালাই, ও শুধু আমার ছেলে, শুধু আমার ছেলে। প্রতিটি মা বাবা যত খারাপ বা ভালোই হোক, এমন কিছু শুনতে চাই। পারবেন তো? হ্যাঁ, আপনাকে বলছি। চোখের পানিটা মুছেন 2 হাত দিয়ে, নিজেকে শক্ত করুন। হ্যাঁ, পারবেন তো? আপনার মা বাবাকে এমন একটা খুশির খবর দিতে ঘটনায় এমন হতে হবে তা না। পৃথিবীতে হাজারো স্পেস আছে যেটার মাধ্যমে আপনি আপনার বাবা মাকে এর থেকেও বেশি খুশি করতে পারবেন। এবং আপনার মা বাবা খুশিতে এইভাবে লাফালাফি করবে, পাড়ায় পাড়ায় বলে বেড়াবে, এটা আমার ছেলে, আমার ছেলে। তখন আপনার কি মনে হবে জানেন? এই পৃথিবীর বুকে আপনি মনে হয় সার্থক। এর থেকে সুখের তীব্রতার আর কোনো বিষয় হতে পারে না। আমি লেখিকা মিম, রাত 12টায় আপনাদের কাঁদালাম। এই চোখের পানি ছুঁয়ে কি বলতে পারবেন এমন একটা দিন আপনার মা বাবাকে ফিরিয়ে দেবেন? জানি না আপনাদের বাবা মা এখনো আল্লাহর এই পৃথিবীতে রাখছে কিনা। যদি রাখে তো তাদেরকে এমন খুশি করুন, আর যদি না রাখে তাদের জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে মন খুলে দোয়া করুন। এবং নিজের মেয়ে হোক কিংবা ছেলে হোক, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করবেন না। বর্তমান বাংলাদেশ এবং ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে একটা ছেলে যতটা উপর পর্যায়ে যেতে পারে, একটা মেয়েও ঠিক ততটাই উপর পর্যায়ে যেতে পারে। আপনার ছেলে কিংবা মেয়েকে মানুষের মতো মানুষ করুন, এবং একটা সময় আপনি রোজিনা চরিত্রের মতো খুশিতে আত্মহারা হয়ে লাফালাফি করবেন। আমি কথা দিচ্ছি। এখনই একটা কমেন্ট করে জানান করবেন কি না। আমি কিন্তু আপনাদের কমেন্ট চেক করব, এবং যদি কমেন্ট না করেন, কথা না দেন, তাহলে এমন গল্প আর আসবে না। যাই হোক, গল্পে ফেরা যাক। এর পরের দিন গড়িয়ে রাত হয়ে যায়। রাত্রিবেলা শুভর বাবা এসে শুভর মাকে স্যারের বলা কথাগুলো সব বলতে থাকে। সমস্ত ঘটনা শুভর মা শুনে বলে, এমন স্যার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে এমন স্যার উপহার দেয়। কিন্তু আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। আমি মনে হয় আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো বলো।
কিন্তু তুমি কি চাও তোমার ছেলেকে দিয়ে এভাবে সারা জীবন আলু বেগুন বেচাতে, আমাদের মতো ভ্যান নিয়ে ঘুরে বেড়াতে? যে ছেলে পুরো বাংলাদেশের মধ্যে ভালো একটা ফলাফল করলো, আমরা কি মা বাবা হয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করে দিব? না না না, এই আমি পারবো না। যত কষ্টই হোক আমি নিজেকে শক্ত রাখবো। আমার ছেলেকে ভালো কিছু করতে হবে। আমাদের মতো গরিব মানুষগুলোর পাশে যেন সে দাঁড়াতে পারে। কিন্তু স্যার বলেছে তার থেকে বললেই তো নেওয়া যাবে না। বিপদ আপদ আলাদা ব্যাপার। এমন দেখায় না, এত টাকা কই পাবো? কেন তোমার দেওর থাকে না ঢাকায়? ওর বাসাতে দেখি কি বলে। বাবারে বাবা, ওর যে মেয়ে, একেবারে কি বলবো, শুনেছি নাকি যেখানে সেখানে সিগারেট খায়। ওখানে দেওয়া কি ঠিক হবে? দেখো, ভাইয়ের কাছে দিলে আমার নিশ্চিন্তে থাকতে পারবো। তাছাড়া ঢাকা শহরে আমাদের কেউ নেই। ও প্রথমে প্রথমে কি খাবে, কই থাকবে, কিভাবে কি করবে, তারও তো একটা ব্যাপার আছে, তাই না? সেটা অবশ্য ঠিক বলছো, কিন্তু কত টাকা লাগবে আর এত টাকা কই পাবো? স্যারের কাছে শুনছি থাকা খাবার সহ ঢাকা শহরে 2-3 লাখ টাকার মতো লাগবে 2 বছরে, কিংবা একটু বেশি। কিন্তু এরপরে? এরপরে চিন্তা পড়ে আমার ছেলে একেবারে অবুঝ নাকি। যখন 2 বছর স্থায়ী হয়ে যাবে, তখন যদি বিশ্ববিদ্যালয়ে যাই, তখন একটা ব্যবস্থা সে নিজেই করে নিতে পারবে। আমার বিশ্বাস দেখবে, তখন সে আমাদেরও তার সাথে নিয়ে নেবে। আমার ছেলে কি আমাদের এই গ্রামে রাখবে নাকি? ছেলে তোমার একা না, আমরাও। হ্যাঁ, কইছে কোনো ভাগাভাগি হবে না। মাথায় তো একটাও চুল নেই। বেলুন দেখছো? এক বাড়ি দিয়ে টাক ফাটিয়ে দেব। কত বড় হুমকি! বাংলাদেশে প্রথম হওয়া ছেলের বাবাকে তুমি এভাবে হুমকি দিচ্ছ? তোমাকে তো এখনই পুলিশ ধরে নিয়ে যাবে। কল দিব? এই না না, পুলিশে দেব না। ওহ, আমি তো ভুলেই গিয়েছি, আমার ছেলে আছে। দাও দাও, কল দাও, দেখি তোমার কত বড় সাহস। আসলে গ্রামের মানুষ তো এইসব বিষয়ে একটু অবুঝ মতো, কিন্তু দেখতে তাদের এই অবুঝ অবুঝ কথাগুলো অনেক মধুময়, শুনতে ভালো লাগে। যাই হোক, এইসব বাদ দাও, ভাইকে কল দিয়ে দেখো কি বলে। তারপরে আমি আমার ভাইকে কল দিই। কিছুক্ষণ টিং বাজতে কলটা রিসিভ হয়। আসসালামু আলাইকুম। কি ভাই, কি অবস্থা? কেমন আছিস? আর ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আর তোর ভাবিও ভালো আছে। ও, তাই নাকি? কত করে বললাম আমাদের বাড়ি এসে ঘুরে যা। তোদের বাড়ি গেলাম, তাও আসলি না। আর আসবো আসবো, সময় হতে দে। তোকে একটা কথা বলতাম। তা তো বলবি, তার আগে বল শুভর রেজাল্ট কি? ব্যস্ততার জন্য কল দিতে পারিনি, কিন্তু তুইও তো জানাতে পারতি। আসলে ভাই আমি অনেক ব্যস্ত ছিলাম আর কি। কি এমন ব্যস্ত যে ছেলের রেজাল্ট জানানোর সময় হয়নি? আসলে শুভ পুরো বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তুই দেখ, ওরে নিয়ে তো টিভিতে খবর বের হয়েছে। তাই নাকি? আলহামদুলিল্লাহ, ছেলেটা অনেক বড় হোক, দোয়া করি। এই তো তোমাদের জন্য খুব বড় খুশির খবর। কিন্তু আমার মেয়েটার যে কি অবস্থা রে, কি বলবো। চিন্তা করিস না, দেখিস ফারজানা আমার একটা সময় ঠিক বুদ্ধি হবে, ভালো পথে ফিরে আসবে। তাই যেন হয় রে। হ্যাঁ মানে, আসলে তুই তো জানিস আমাদের গ্রামে তেমন একটা ভালো কলেজ নেই। তুইও ভালো কলেজের জন্য এখানে থাকতে পারিস নি। তো আমরা চাচ্ছিলাম যে শুভ তোর মতো শহরে একটা ভালো কলেজে পড়ুক। তাই নাকি? এত বড় খুশির খবর, ওকে আমার বাড়ি পাঠিয়ে দে। এত বড় বাসা করছি কি জন্য? থাকা খাওয়ার কোনো চিন্তা করিস না ভাই। ও তো আমারও ছেলে, তাই না? আমার মেয়েকে কি তুই মেয়ে মনে করিস না? আমি তো দেখছি যে তুই আমার মেয়েকে কতটা ভালোবাসিস। তাহলে আমি তোর ছেলেকে ভালোবাসতে পারি না? না না, এ কথা কখন বললাম? ভালো তো অবশ্যই বাঁচতে পারিস, কিন্তু আমি শুধু শুধু ওকে তোর বাসায় এই 2টা বছর রাখবো কেমন দেখায়? এর বিনিময়ে আমি তোকে থাকা খাওয়ার খরচ দিতে চাই। না হয় নিজের কাছেই খারাপ লাগে, শুধু শুধু রাখতে পারবো না। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু আমায় কি মেসের ভাড়া দিচ্ছিস? আমার মেয়ে গেলে এমন বলতে পারতাম আমি। এখানে এসে পড়ালেখার খরচ তাও তো আমার দেওয়া উচিত। দেখ দেখ, উপরতলা নিচতলা মিলে পুরোপুরি 4টা রুম পড়ে থাকে। ওখানে একটা তো না হয় ও থাকলো। তা ঠিক আছে, তারপরেও একদম। আচ্ছা, এত বোঝা লাগবে না, পরে পাঠিয়ে দে। ফি দেওয়া লাগবে না। ও ভালো কিছু করুক। জীবনে কোনো না কোনো সময় তোর কাছ থেকে কিছু আমি চেয়ে নিব। এবার তো হবে। তাহলে আর ফি হলো না, ভাবির কাছে দে। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভাবি, ভালো আছি। আপনি কেমন আছেন? আর সালামের উত্তরটা সামালাইকুম না, আসসালামু আলাইকুম দিবেন। এটা দিতে হয়। জি ভাই, গ্রামের মানুষ তো। গ্রাম শহর বলতে কিছু হয় না ভাবি, মানুষ মানেই মানুষ। জি ভাই। ছেলে এত ভালো রেজাল্ট করলো, আপনার হাতের হাঁসের মাংসটা কিন্তু ভালোই। সেই কবে খাইছি, আর খাওয়া হলো না কাজের ব্যস্ততায়। ভাই কি আপনার পাশে আছে নাকি একটু দূরে যান? আচ্ছা, আমি সরে আসছি। বলো ভাই। ভাবি, শুভ আসার সময় ওর ব্যাগে 2-3 বক্স হাঁসের মাংস লাল লাল ঝাল ঝাল করে রান্না করে দিয়েন। এখানের বুয়া কি কি দিয়ে রান্না করে ভালো লাগে না। আপনি ঠিক মায়ের মতোই রান্না করা শিখেছেন। এটা আবার বলতে ভাই। আচ্ছা, আমি পাঠিয়ে দিবনে, সমস্যা নেই। আর শুভর তো ওখানে আপনি ছাড়া কেউ নেই। আপন বলতে একটু ওর দেখাশোনা খোঁজ খবর নিয়েন। চিন্তা করবেন না, ও তো আমারও ছেলে। এরপরে ফোনটা কেটে দেয়। তোমার ভাই লুকিয়ে যুবক হাঁসের মাংস চাইলো। ভাই কেন? আমার বউয়ের হাতের রান্না যে খাবে সে আবার খাইতে যাবে? কপাল লাগে বুঝছো এমন বউ পেতে। তোমার ফাটা কপালে এমন বউ আছে, যেমন বউ পাইছি তেমন ছেলে পেয়েছি লাখে একটা। আমারও কপাল ভালো। তোমার ওই ফাটা কপালে আমার মতো ভাগ্যবতী আছে। লাখে একটা ছেলে হয়েছে এবং লাখে একটা তার হারামি স্বামী পাইছি, যাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। বুঝতে পারছো? বুঝলাম। এভাবে দেখতে দেখতে 5টা দিন চলে যায়। একদিন সকালবেলা এ কি শুনলাম, আব্বা মা তোমরা নাকি আমাকে শহরে কাকার কাছে পাঠিয়ে দিচ্ছ? হ্যাঁ, ওখানে তোর কাকা, আমি, স্যার আর তোর মা মিলে সিদ্ধান্ত নিয়েছি নটরডেম কলেজে তোকে ভর্তি করাবো। গ্রামে ভালো কলেজ নেই তেমন। আমার একটাই কথা, আমি যাব না। এমন কচুর রেজাল্ট আমার দরকার নেই, যে রেজাল্টের জন্য আমি আমার বাবা মার থেকে আলাদা থাকব। আমি শেষবারের মতো বলছি, আমি যাব না। তোমরা যা পারো করো। যাবা কেন? তুমি তো সারা জীবন ভ্যানে করে আলু বেগুন বেচবা। আমিও তোকেই শেষবারের মতো বলছি, তুই যাবি, তোর ঘর যাবে, তোর বাপ যাবে। আমার বাপকে পাঠিয়ে দাও, আমি যাব না। এমন কথা বলতে হয় না বাপ। দেখ, তুই তো আর একেবারের মতো যাচ্ছিস না। আমি জানি 2 বছরের মধ্যে আমার ছেলে আমাদের এই গ্রাম থেকে নিয়ে যাবে। আমার আর এই গ্রামে থাকতে ভালো লাগে না রে। দেখ, তোর কাকা কত ভালো আছে। আমরাও একটু শহরে থাকতে চাই। এভাবে বুদ্ধি করে ইমোশনাল পাম্প মারো না। আমরা এখানে যথেষ্ট ভালো আছি। তুমি এসব কথা বলতেছো আমার মন ভুলানোর জন্য, যাতে আমি যাই। আমি তোমাদের ছাড়া কিভাবে যাব বলো? তোমরা আমাকে ছাড়া থাকতে পারবা? দেখ বাবা, আমাদেরও কষ্ট হবে, আমরা মানছি, কিন্তু এখানে থেকে তোর ভবিষ্যৎ আমি নষ্ট করতে দিব না। তুই যা, চাকরি বাকরি পেলে আমাদের নিয়ে যাস। আমরা এখানে 1-2 বছর ঠিক কাটাই নিব। চাচার যখন এত কুড়কুড়ি, সাথে তোমাদেরও নিয়ে যাক। কথাটা শুনে শুভর বাবা ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। তোকে আমি এই শিক্ষা দিচ্ছি? এ কোন ধরনের ভাষা? মুখের কথাবার্তা ঠিক কর। দেখ বাবা, তোর কাকা যথেষ্ট ভালো মানুষ। তুই ওখানে গিয়ে ভালো কিছু করতে পারবি। আর কিছুদিন পর তো আমরা যাব ওখানে, তাই না? এমন তো বলছি না সারা জীবন আমরা গ্রামে থাকবো। শহরে কি গ্রামের মতোই শান্তি পাবো আমরা? এতটা শান্তিতে কি আমরা থাকতে পারবো? এই নিরিবিলি বাতাসে কি আমরা নিঃশ্বাস নিতে পারবো? বিজ্ঞানী হয়ে গেছিস তুই? তুই যদি না যাস, আমার মরা মুখ দেখবি। আমার শেষ কথা। বাবার কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চোখ দুটো আমার ছলছল করে উঠল। যে বাবা আমাকে এত ভালোবাসলো, এত আদর করলো, ছোট একটা বিষয়ে তার মুখ থেকে এত বড় কথা কিভাবে বের হলো? আমি সে কথার কোনো উত্তর দিতে পারলাম না। টপ টপ করে 2 ফোঁটা পানি পড়ল। শুধু ছলছল করে তাদের দিকে তাকিয়ে রইলাম। তারপরে আবারও মা বলল, কি হলো, তুই যাবি না? এবার আমি আর পারলাম না। অনেকটা রাগ, অভিমান, ক্ষোভ নিজের বুকের মধ্যে আটকে রেখে মাথা নাড়িয়ে সম্মতি উত্তর দিলাম। তারা নিজেদের মতো ব্যবস্থা নিতে লাগলো। কিছুদিনের মধ্যেই দেখলাম আমার শখের গরুটা বিক্রি করে দিল। বুঝতে আর বাকি রইল না। আমার পড়ালেখার খরচ জোটাতেই তাদের এই সিদ্ধান্ত। বাবার প্রতি অভিমান নিয়ে আর কোনো কথাই বলিনি এই বিষয়ে। শুধু একরাশ
অভিমান নিয়ে রুমের মধ্যে বসে চুপচাপ ভাবতাম, আর বাবার কথাগুলো আমার কানে ভেসে আসতো। কিভাবে পারলো বাবা বলতে? এভাবে দেখতে দেখতে চলে যাওয়ার দিন হয়ে গেল। বাবা মা আমাকে বাসের টিকিট কেটে বাস স্টপ পর্যন্ত আগায় দিল। আজকে ক্যারিয়ারের জন্য তাদেরকে ছেড়ে আমাকে দূর শহরে যেতে হচ্ছে। বুকের উপরে যেন একটা পাথর চাপা পড়তে লাগলো। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বুকের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। জীবনে টাকা, এই ক্যারিয়ারের জন্য ছেলে মানুষ কত কিছু স্যাক্রিফাইস করে। এতদিন শুনলাম, আজ হাড়ে হাড়ে টের পেলাম। শেষবারের মতো মাকে জড়িয়ে ধরলাম, বাবাকেও জড়িয়ে ধরলাম। বাবা মা আমার কপালে একটা চুমু দিল, আর মা কি দোয়া যেন পড়ে আমার বুকে ফু দিয়ে দিল। আসার আগে আমাকে ছোট্ট একটা বাটন ফোন দিছে। আমার টাচ ফোনটা নষ্ট হওয়াতে তারা আর কিনে দেয়নি। বুঝলাম না সেই ব্লাস্টের ভয়ে নাকি পড়ালেখার টাকা লাগবে সেটার জন্য আলাদা খরচ করেনি। হয়তো বাবা মাই ভালো জানবে, আমি আর তাদের জিজ্ঞাসা করিনি। আসার সময় তারা বলছিল গিয়ে কাকাকে ফোন দিতে। কাকা বাস স্ট্যান্ডে এসে আমাকে রিসিভ করবে। আমি শেষবারের মতো বাবা মার দিকে তাকিয়ে বাসের সিঁড়িতে পা রাখলাম এবং তাদের দিকে তাকিয়ে দেখতে দেখতে বাসে উঠে গেলাম। তারা আমার জানালা সোজাসুজি রাস্তার ওই পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে করুণভাবে। আমি আর পারলাম না, তাদের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলাম। আমার কান্না দেখে মা বাবাও কান্না করতে শুরু করলো। বাবার চোখে এভাবে পানি দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল। বুঝলাম ছেলে মানুষ সহজে কাঁদে না। আমাকে বিদায় দিতে তার কতটা কষ্ট হচ্ছে। হয়তো আমার ভবিষ্যৎ ভালোর জন্য তারই সিদ্ধান্ত। এই 2 বছর তারা কিভাবে থাকবে তাদের কথা তারা একটা বারও ভাবলো না। এটাই হয়তো বাবা মা বুকের মধ্যে হাজারটা কষ্ট লুকিয়ে চাপা রেখে তারা তাদের সন্তানদের জন্য ভেবে যাবে। কিন্তু আমরা সন্তানরা তাদের জন্য প্রয়োজনীয় কিছু করতে পারি না। কি ত্যাগ করতে পারি তাদের জন্য, কি করতে পারি আজ জানি না। কেন আমার নিজের কাছে বারবার জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, আমি কি তাদের জীবনের সর্বোচ্চটা দিতে পারছি? তাদের খুশি করতে পারছি? তারা চাইলেও তাদের কাছে আমাকে রেখে দিতে পারত তাদের সুখের জন্য, কিন্তু তারা তা করলো না, আমার ভবিষ্যতের জন্য। এরপরে বাস ছেড়ে দিল। আস্তে আস্তে আমার প্রিয় মানুষগুলো অনেক দূরে চলে গেল, আমিও অনেক দূরে চলে এলাম। এরপরে বাস আপন মনে চলতে লাগলো। আসলেই জীবন কত নিষ্ঠুর। হুট করে মানুষকে কতটা আপন করে নেয়, আবার হুট করে কতটা পর করে দেয়। হুট করে মানুষকে কতটা খুশি করে দেয়, আবার হুট করে কতটা একলা করে কষ্ট দিয়ে দেয়। এটাই তার জলজান্ত প্রমাণ। এভাবে অবিরাম চলতে থাকে জীবনধারা। কিরে দোস্ত, অনেক রাত হলো, যাবি না? যাব? কই যাব? এখানে ঘুমাবো? এই সরে যা। এইবার অবস্থা ভালো না, হালাই বেশি নেশা করে ফেলেছে। তোরা ধর, ওরে বাসায় দিয়ে আসি। কি বলেন বস? রাত বাজে 3টা, খেয়াল করেছেন? এই সময় যদি বাসায় দিতে যাই উল্টে কেলানি খাবো। এর থেকে ক্লাবেই থাক। হ্যাঁ, আরে না, ক্লাব বন্ধ করে দিবে। এই টাইমই তো বন্ধ করার শেষ সময়। কি করা যায় বলতো? কিরে সরে যা। ধুর, পড়ছি এক মহাবিপদে, আর একজন সরে যা লাগাইছে। বস এক কাজ করলে হয় না? আমরা চলেন ধরে ওর বাসার সামনে রেখে কলিং বেল দিয়ে দেই, দরজা খোলার আগেই কেটে পড়বো। হ্যাঁ, আইডিয়াটা খারাপ বলিসনি। তারপর লিখন আর ওর সাঙ্গপাঙ্গরা মিলে একসাথে ক্লাব থেকে সবাই বের হয়ে যায়। এরপরে ওদের প্রাইভেট কারে উঠে ফারজানার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পরিস্থিতি কত ভয়াবহ তাই না? এত রাতে একটা মেয়ে এতগুলো ছেলের সাথে একটা প্রাইভেট কারে ক্লাব থেকে বাড়িতে ফিরতেছে। বিষয়টা অবিশ্বাস্য হলেও ঢাকা শহরে অহরহ এরকম ঘটনা প্রতিনিয়ত প্রতিটি রাতেই ঘটে থাকে। শান্ত সৃষ্ট ভদ্র শহরের পিছনে এই যেন এক অভদ্রতার ভয়াবহ কালো চিহ্ন। তারপরে গাড়িটা এসে একটা গলির মধ্যে থামলো। গাড়ি থেকে সবাই নেমে পড়লো। তারা গাড়িটাকে বাসার সামনে নিয়ে যায়নি, একটু দূরে থেকেই গাড়িটা রেখে তাকে রাখতে চলে গেল। ভাই দেখেন, এত রাতে আওয়ালটা ওখানে কি করে? কিরকম এদিক ওদিক চোরের মতো ঘুরে বেড়াচ্ছে। তাই তো, ঠিক কথা বলেছিস। দাঁড়া, এই ছেলে এখানে কি করিস? এদিকে আয়। জি ভাই বলেন। এত রাতে এখানে কি করিস? চুরি করতে আসছিস? হত্যার বাচ্চা, মেরে তোর পা ভেঙে দিব। না ভাই, এমন কিছু না, আমি চোর না, সত্যি এই কসম খাচ্ছি আমি চোর না।
কথাবার্তা শুনে তো মনে হচ্ছে গ্রামের খ্যাত। ঢাকা শহরে এত রাত্রে কি করিস? এত কথা না বলে পেছনের ওপরে 2টা দেন, ঠিক পটপট করে কথা সব বলে দিবে। ভাই মারবেন না প্লিজ। আসলে বাস থেকে নেমে সবার কাছ থেকে শুনে শুনে এই জায়গা পর্যন্ত আসছি। আসলে আমি দই ফুচকা মরে যাব। এই জায়গাটার নাম কি? ভাই দেখে তো মনে হচ্ছে একদম নতুন মাল, খেয়ে দেবো নাকি? এই শালা, তোর কাছে কি কি আছে বের কর। ভাই আপনাদের পা ধরি, বিশ্বাস করেন আমার কাছে কিছু নেই, শুধু কিছু বই আর খাতা কলম ছাড়া আর জামা কাপড়। তোর মোবাইল, টাকা পয়সা কই? আসলে আমি মনিসুদ্দিন চৌধুরীর বাড়িতে যাব। আমি গ্রাম থেকে আসছি, উনি আমার আপন চাচা হয়। আমি বাস থেকে নামার সময় এক লোক আমাকে একটা 1000 টাকার নোট দিয়ে বলে এটা জাল কিনা দেখে দিতে। আমি টাকাটা একটু চোখের সামনে নিয়ে দেখতে গিয়ে আর কিছু মনে নেই। এর কিছুক্ষণ পরে মানুষের ভিড়ের মধ্যে আমার জ্ঞান ফিরে, আমি হুঁশে আসি। তখন আমি আমার পকেটে হাত দিয়ে দেখি আমার মোবাইল, কিছু টাকা পয়সা, কিচ্ছু আমার কাছে নেই। আমি যে এত রাত্রে গাড়ি ভাড়া নিয়ে এখানে আসব সে টাকাটাও ছিল না। 2-3 জনকে বলছি আমার বিপদের কথা, কিন্তু তারা আমাকে ফ্রিতে রিকশায় আনেনি। বাধ্য হয়ে আমি মানুষের কাছে আস্তে আস্তে শুনতে শুনতে এই পর্যন্ত আসছি। কিন্তু এখানে এত রাতে আর কাউকে পাচ্ছি না যে জিজ্ঞাসা করব ওই দই ফুচকার মোড়টা কোথায়। ওই মোড়ে গিয়ে কারো কাছে জিজ্ঞাসা করলে নিশ্চয়ই তাদের বাসাটা দেখাবে। বুঝতে পারলাম ব্যাপারটা, কিন্তু তুই এই ভুল ঠিকানায় আসছিস। আসলে শেষ যার কাছে জিজ্ঞাসা করেছো সে তোমাকে ভুল ঠিকানা দেখাইছে। তুমি এই রাস্তা দিয়ে ডানে মোড়ে যাবা, তারপর সোজা 10 মিনিট হাঁটবা, একটা গলি পাবা, তারপর সোজা একটু হেঁটে একটা বড় রাস্তা পাবা। ওইখান থেকে একটু হেঁটে বামে একটা ছোট্ট গলিতে গিয়ে প্রথম বাড়িটা তাদের। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। দয়া করে আর একবার ঠিকানাটা বলবেন, আমি লিখি, না হয় ভুলে যাব। তারপরে যথা নিয়মে ঠিকানাটা আরেকবার বলে। শুভ তো সেই খুশি মনে সে তার ঠিকানার গন্তব্যস্থানে যাওয়ার জন্য হাঁটতে শুরু করে দেয়। এদিকে আচ্ছা ভাই, আমরা তো লাভ রোডে আছি, একটুখানি সামনে গিয়ে তো কেন্দ্রীয় মন্দির, তারপর পাশেই তো ঠিকানা। সর্বোচ্চ এখান থেকে যেতে 2 মিনিট লাগবে। আপনি ছেলেটাকে মিথ্যা বলে এত রাস্তা ঘুরিয়ে আবার ওই মিরপুর 10-এর দিকেই পাঠালেন কেন? এত বাল পাকনামো করা সব পোলাপানের পছন্দ না। কিন্তু দেখলি না কার নামে কার কথা বললো? ফারজানার বাপের কথা কইল। এখনও যদি আমাদের সাথে বা একটু আগে পরে গিয়ে বলে যে আমরা এতগুলো মানুষ ওরে এখানে রেখে গেছি, তাহলে কাহিনী কীভাবে হয়েছে? তা অবশ্য ঠিক, তাই বলে এত রাত্রে, মাঝরাতের শেষের অংশ রাস্তায় ঘুরবে তো? তোর আবার বালসালের জন্য এত মায়া দয়া কেমনে হলো? আমার মায়ার সাগর, মায়ের চেয়ে ভাবির দরদ বেশি না? তোর ব্যবস্থা হবে দাঁড়া। ভাই ভুল বুঝবেন না, আসলে আমি কথাগুলো এইভাবে বলিনি। এই রবিন, থাম তুই। ভাই অনেক রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলেন। এত রাতে দেখলে সবাই উল্টাপাল্টা ভাববে যে আমরা মেয়েদের সাথে কিছু করে রেখে যাচ্ছি। আমার বাল ভাববো, মেয়েটা কি বেস্তার থেকেও কম নাকি? সপ্তাহে 4-5টা না হলে হয় না? এতদিন যদি রাখতো, লিখন ভাইয়ের ও 10টা বাচ্চার বাবা হতো। মাল খাবে আর ওইগুলো করে বেড়াবে। আসলে কতটা মজা! আমরা যদি এই শহরের মধ্যে না থাকতাম তাহলে এগুলো থেকে বঞ্চিত হতাম। বড় বড় লোকের মেয়েদেরও যে এভাবে ভোগ করা যায় তা তো বুঝতে পারতাম না। তাদের টাকা থাকতে পারে, কিন্তু ছেলে পেলে হবে নেশাখোর না হয় আর বলতাম না। কী রে, তোর মুখ দিয়ে তো অনেক বেশি কথা বেরোচ্ছে। তোদের তো কথাবার্তা লিমিট হয়ে যাচ্ছে। তোদের ব্যাপারটা আমার মনে থাকছে, আমিও দেখছি। চল আগে দিয়ে আসি। তারপরে ওরা সবাই মিলে ফারজানার বাসার সামনে ফারজানাকে রেখে অনেকগুলো কলিং বেল বাজায়। জোরে জোরে ধাক্কা দেয় দরজা। এই ফারজানা, তোর বাসার সামনে রেখে গেলাম, বাসায় যা। এটা আমার বাসা, বাসায় আমি যাব না? আমি ঘুরবো। আরে পরে ঘোরা যাবে, আগে যা। তারপরে লিখন আর ওর সাঙ্গ পাঙ্গরা ওকে ওখানে রেখে চলে যায়। আর ফারজানা দরজার সামনে চিল্লাতে থাকে। কে রে এত রাতে এভাবে চিল্লায়? দাঁড়া, আজকে তোর এক অবস্থা না হয় আর এক আমার অবস্থা। কথাটা বলেই আমি দরজা খুলে দেখেই, দারোয়ানের বাচ্চা, তুই আমার এত জোরে চিল্লায় কথা কস, তোরে আজ আমি মেরে ফেলবো। কথাটা বলেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। চিল্লা চিল্লি শুনে দোতলা থেকে ব্যালকনিতে ফারজানার আব্বু আম্মু চলে আসে। তারা নিচের দিকে তাকিয়ে চুপচাপ ঘটনাটা দেখতেছিল। ম্যাডাম আমি তো এমন কথা কইনি। আবার মুখে মুখে কথা বলি, আবার একটা থাপ্পড় মেরে দিলাম। সরে দাঁড়া। এরপরে ফারজানা আস্তে আস্তে তার ঘরের আসল দরজার দিকে যায়।
এত সময় এটা ছিল বাসার মধ্যে ঢোকার প্রথম এবং প্রধান দরজা। এরপরে দ্বিতীয় দরজা থাকে বিল্ডিংয়ের মধ্যে ঢোকা। ফারজানার আব্বু এই অবস্থা দেখে সে নিচে নেমে আসে। এই শালা কুত্তা, কে কোথায় আছিস? দরজা খোল, না হয় আমি ভেঙে ফেলবো। খুলতে বলছি, দরজা খোল। ওই শালা। স্যার, আপনি এত রাত্রে নিচে, আমি দরজা খুলে দিচ্ছি। এত রাতে তুমি এখানে কি করো? না মানে স্যার, আমি তো তোমার কথা লাইনগুলো তো তোমাকে ভয় পাওয়ার অবস্থা দেখায়। তুমি না ঘুমিয়ে এত রাতে এখানে করো বলতে বলছি, এটা যেন আমার শেষ কথা হয়। কিরে, এত বড় সাহস? দরজা খোল শালা কুত্তা। ফারজানা দরজায় লাথি মারতে থাকে আর অশ্লীল ভাষায় বকাবকি করতে থাকে। আসলে স্যার, প্রায় দিনই ম্যাডাম এত রাত করে বাসায় আসে। আজকে একটু বেশি রাতে করে ফেলেছে। উনি 1টা থেকে 2টোর মধ্যে বাসায় আসে, তাই আমি থাকি যেন দরজাটা খুলে দিতে পারি। তোমাকে কি এতগুলো টাকা দিয়ে আমি এই কাজের জন্য রাখি? না স্যার। তোমাকে কি আমি কখনো অপমান বা কখনো কোনো কষ্ট দিয়ে কথা বলি? না স্যার। তাহলে এই ঘটনা এতদিন আমার কানে কেন গেল না? বড় ম্যাডাম আমাকে আপনাকে বলতে নিষেধ করেছে। প্রতি উত্তরে ফারজানার বাবা ফারজানার মায়ের দিকে চোখ বড় বড় করে পিছনে ফিরে তাকায়। তোমার থেকে আমি কি এটা আশা করি? তোমার স্পর্ধাতে মেয়েটা দিন দিন অধঃপতনে গেছে। এতদিন তো মাদকাসক্ত ছিল, এখন সারা রাত কি মেয়েকে বাইরে থাকা আমার মুখ দিয়ে আর বেরোবে না। বিশ্বাস করেন, আপনি কষ্ট পাবেন বলেই জানাইনি। জানেনই তো ও কারোর কথা শোনে না। তাই বলে মেয়েকে এভাবে ছেড়ে দিতে হবে? ওর চরিত্রের উপর যদি এত রাতে কোনো দাগ আসে, সেই দায়ভার কার আসবে? সবার আগে তো বলবে যে মনিস উদ্দিন চৌধুরীর মেয়ের এই অবস্থা, এইটা হয়েছে, ওটা হয়েছে। কাল টিভিতে যখন নিউজ করবে, তুমি ঘটনা কি লুকিয়ে রাখতে পারবে? চুপ করে কেন আছো? কথা বলো। তোমাদের মতো মায়ের প্রশ্রয় পেয়ে মেয়েগুলো দিন দিন এত খারাপের পথে। মেয়েকে কি আমি ভালোবাসি না, তাই বলে খারাপগুলোকে প্রশ্রয় দিতে হবে? আসলে ঘটনাটা এমন না। একটা কথা বলবা না, গলা টেনে ছিঁড়ে ফেলবো। এবারের আগে গজগজ করতে করতে মনীষ উদ্দিন গিয়ে দরজা খুলে দেয়। কোন শালারে এত দেরি করলি? এই রহিমা, মান্দির মেয়ে, তোর এত বড় সাহস! এত সময় আমারে বাইরে দাঁড় করালি? কথাটা বলেই যখন হাত উঠাতে যাবে, মাথালা অবস্থায় ফারজানা উপরের দিকে তাকায়। ও বাবা, তুমি এত রাতে তোমার বউয়ের কাছে না থেকে এখানে কি করো? কথাটা শুনে মনীষ উদ্দিনের রাগ যেন আরো বেড়ে যায়। কুত্তার বাচ্চা, তোরে আমি এই শিক্ষা দিছি, তোরে আজকে আমি মেরে ফেলবো। তোর মতো মেয়ে থাকার থেকে না থাকাই ভালো, তোকে আমি মেরে ফেলবো। কথাটা বলেই ঠাস ঠাস করে 3-4টা থাপ্পড় মেরে দেয় জোরে। ফারজানার সাদা ধবধবে গালে যেন 5টা আঙ্গুলের দাগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। ফারজানার মা ছুটে এসে, কি করছেন? মেয়েটা তো মারা যাবে। ছোট্ট মানুষ, ভুল করে ফেলেছে, বড় হলে ঠিক হয়ে যাবে। এত বড় মেয়েকে তুমি কিভাবে ছোট্ট বলো? এই কেড়ে আমার গালে কিস করলি? কে করলি? সামনে আয়, বিষয়টা আমি ভুলবো না। আমার বাবাকে জানিস? বিশিষ্ট ব্যবসায়ী। ওয়াক ওয়াক। কথাটা বলেই ফারজানা ওর আব্বুর বুকের উপর বমি করে দেয়। ফারজানার মা এই অবস্থা দেখে মেয়েকে কেঁদে রুমের মধ্যে ঢুকিয়ে নেয়। ও আম্মু, তুমি? আমি তো ছাদে ছিলাম, আব্বুরে দেখলাম একটা গর্ত থেকে উঠে আমার সামনে দাঁড়িয়ে আছে। এরই মাঝে কে যেন আব্বুকে আর দেখলাম না। আবার হঠাৎ করে কে যেন আমার গালে কিস করে দিল, অনেকগুলো। আবার এখন দেখি যে আমি তোমার সামনে। না, দেখছো সূর্য কত কাছে? এমন আবল তবল কথাবার্তা বলতেই থাকে ফারজানা। ফারজানার আব্বু যেন একেবারে স্তব্ধ হয়ে যায় মেয়ের এই সকল অবস্থা দেখে। ওই রহিমা, কি করছিস? ফারজানাকে নিয়ে গিয়ে ফ্রেশ করা আর লেবুর শরবত খাইয়ে ঘুম পাড়িয়ে দে। ভাবা যায় তুমি কত স্মার্ট, মেয়েকে লেবু শরবত খাওয়ানো শিখে গেছো। আসলে রহিমা একদিন খাইয়েছিল, ওর থেকেই শুনেছে যে এই সকল ছাইপাশ খেলে নাকি এগুলো খেতে হয়। তবে বিশ্বাস করেন, আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার কথা শোনে না। এখন আমি কি করব বলেন? আপনি আমাকে মেরে ফেলেন। আসলে এই মেয়েকে আমি পেটে রাখছি, তাই কেন যে পেটে রাখতে গেলাম, ফেলেও তো দিতে পারি না। তোমার কষ্টটা বুঝতে পারছি। এই বিষয়গুলো আমাকে আগে থেকে অবগত করানো তোমার উচিত ছিল। আমি রুমে গিয়ে শাওয়ার নিচ্ছি। তুমি আমার ড্রেস বের করে আলমারির থেকে। এত রাতে শাওয়ার নিলে শরীর খারাপ করবে, ঠান্ডা লাগবে।
তুমিও গিয়ে তোমার মেয়ের সাথে লেবু পানি খাও। চোখ কি অন্ধ হয়ে গেছে? তোমার মেয়ে বমি করে কি করেছে আমার উপর দেখেছো না? রাগ করো কেন জান? আমি খেয়াল করি নাই। বুড়ো বয়সে ভীমরতি। একজন রাগ করলে আর একজনকে মিষ্টি হতে হয়, না হয় ভালোবাসা জমে না সোনা। লজ্জাহীন মেয়ে মানুষ। কেউ দেখে ফেললে কি বলবে? হাহা। দেখো, হাসাতে তো পারলাম। যাও গোসল করে নাও, আমি আসতেছি। দেখি তোমার গুণবতী মেয়ের কি অবস্থা। ও ভালো কথা, শুভ আসেনি। অফিস থাকতে ফোন দিল যে। চাচা, আমি বেরোচ্ছি। আমি বললাম সাবধানে আয়, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে কল করবি। কাজে ব্যস্ততা শেষ করে বাসায় এসে ওর কথা মনে নেই, ঘুমিয়ে পড়েছি। না তো, শুভ আসেনি। তোমার মাথা ঠিক আছে? ওর তো এখনো 4-5 ঘন্টা আগে আসার কথা। 7টার সময় পৌঁছাবে। এত রাতেও অচেনা ঢাকা শহরের ছেলেটা কই পড়লো? ওই ঠিকঠাক আছে তো? আমার ফোন কই? তোমার ফোন তো রুমে, তুমি রুমে যাও, আমি আসতেছি। তারপরে ফারজানার মা ফারজানাকে রুমে ঠিকঠাকভাবে রেখে ঘুম পাড়িয়ে তার নিজের রুমে চলে যায়। মনীষউদ্দিন তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিয়ে দেখে তার ফোনটা বন্ধ। সে খেয়াল করে দেখে ফোনের চার্জ শেষ। কি হলো, ওর খবর পাইছো? আমার ফোন বন্ধ, আমি খেয়ালই করি নাই। আল্লাহ না করুক কি হয়েছে, আল্লাহ ভালো জানে। তোমার ফোন বন্ধ, আমার ফোনে তো কল দিতে পারতো। তোমার নাম্বার তো নেই ওদের কাছে? ফোন চার্জে দিয়ে তুমি তাড়াতাড়ি গোসল করে নাও। হ্যাঁ তাই করি, তাড়াতাড়ি চার্জে লাগাও, না হলে তো ফোনটা খুলবেও না। তোমার ফোন দিয়ে কল দিতেও তো পারবো না, নাম্বার তো মুখস্থ নেই। এরপরে মনীষ চৌধুরী গোসল করে তাড়াতাড়ি করে ফোনটা চার্জ থেকে খুলে ফোনটা ওপেন করতে তার ফোনে তার ভাইয়ের নাম্বার থেকে 81টা কল আসে। তার জন্য মাথায় আকাশ পড়ার মতো অবস্থা। সে তাড়াতাড়ি তার ভাইয়ের নাম্বারই কল ব্যাক করে। তার ভাই জিজ্ঞাসা করে সে ফিরছে কিনা। উপায়ান্তর না পেয়ে মনীষ চৌধুরী বাধ্য হয়ে মিথ্যা বলে যে হ্যাঁ সে পৌঁছেছে, ঠিকঠাক আছে। না হয় তার ভাই এমনিতেই হার্টের রোগী, টেনশন করে আবার উল্টোপাল্টা কিছু হয়ে যাবে এই ভয়ে সে বলে। ফোনে চার্জ না থাকায় দুর্ভাগ্যবশত ফোনটা বন্ধ ছিল। তার মা বাবাও আর কিছুক্ষণ কথাবার্তা বলে তার ছেলেকে দিতে বলে। উত্তরে মনীষ চৌধুরী বলে শুভ নাকি ঘুমাই গেছে। এভাবে অনেকক্ষণ কিছু কথাবার্তা বলে বুঝ দিয়ে সে একটা অবস্থায় বিষয়টা রাখে যাতে তারা টেনশন না করে। কি একটা টেনশন বলতো, কি করব এখন? ছেলেটা এই অচেনা শহরে কি বিপদে না হয়ে পড়লো আল্লাহ জানে। তুমি এক কাজ করো, পুলিশ স্টেশনে একটা ইনফর্ম করো, আর তোমার চেনা জানা আছে তাদের দিয়ে খোঁজ লাগাও। তুমি ঠিক কথা বলছো, দাঁড়াও আমি এক্ষুনি করতেছি। তারপরে সে তার চেনা জানা যত মানুষ আছে তাদেরকে খোঁজা শুরু করে দেয় এবং সবগুলো পুলিশ স্টেশনে ইনফর্ম করে দেয়। তারা তাদের মতো এত রাত্রে খোঁজার কাজ শুরু করে দেয়। আসলে সমাজে পাওয়ারফুল এবং টাকা পয়সাওয়ালাদের কথার অনেক দাম। কোনো কিছু বললে সাথে সাথে থাকার জন্য শুরু হয়ে যায়। আপনার টাকা বা ক্ষমতা নেই, আপনি 1 সপ্তাহ কেন, 1 মাস কেন, 1 বছর বারান্দায় বারান্দায় ঘুরলেও আপনার কথার কেউ 2 আনারও দাম দেবে না। তুমি চিন্তা করো না, দেখো সব ঠিকঠাক হবে। হয়তো যানজটের জন্য একটু দেরি হচ্ছে। তাই বলে এত দেরি? এভাবে তারা দুজন টেনশন করতে থাকে এত রাতে ছেলেটার কি হলো, কেননা শুভর ফোন নাম্বারও বন্ধ। এভাবে টেনশনে টেনশনে রাতটা পার হয়ে যায়। সকাল যায়, দুপুর যায়, বিকাল বেলা। ফারজানা ঘুম থেকে উঠে। কিরে, মুখটা এত ব্যথা ব্যথা লাগে কেন? আর শরীরটা কেমন যেন লাগে। 3:30 বেজে গেছে বিকাল। না দেখি ফ্রিজ খুলে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, না হয় সকালটাই নষ্ট হয়ে যাবে। ভাবা যায় এই বিকালেও অনেকের সকাল হয়, আবার অনেক মেয়ের ভোর 5:30টায় উঠে থালা বাসন মাজতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, বাসার সকল কাজ করতে হয়। তাও দিন শেষে তারা খারাপ প্রমাণিত হয়। এই দুনিয়ার ভিন্ন ভিন্ন নিয়ম, ভিন্ন ভিন্ন রুলস। তবে প্রশান্তির কথা হচ্ছে বিকালে ঘুম থেকে ওঠা মেয়েদের থেকে সকালে ঘুম থেকে ওঠা মেয়েগুলো মানুষ হিসেবে, মানবিক দিক থেকে, এমনকি মৃত্যুর পরবর্তী জীবনে তারা সব ক্ষেত্রে এগিয়ে থাকবে। এই জীবন তো একদম শেষ না, এটা তো শুধু একটা খেলনার মতো গেম প্লে। পিছনে একটা ব্যাটারি লাগিয়ে দেওয়া, যত সময় চার্জ থাকবে আমরা লাফাতে থাকবো। চার্জ শেষ হলে উপরে যিনি বসে আছেন মহান ক্ষমতাশালী আল্লাহ তাআলা, তিনি এক টান মেরে আমাদের নিয়ে চলে যাবে এবং এখানে করা ঘটনাগুলো সুন্দর করে বিচার করবে। কারোর হবে দিনটা সুন্দরময়, কারোর হবে দিনটা ভয়াবহময়। তবে সকালে ভালো মেয়েগুলো শেষ হাসিটা এই দিন হাসবে। পৃথিবীতে যারা ভালো তাদের কষ্ট থাকবে, এটাই নিয়ম। সেই পৃথিবী থেকে শুরু
সেই পৃথিবী শুরু থেকে আছে, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু দিন শেষে কষ্ট করা মানুষগুলো জিতে যাবে। যাই হোক, গল্পে ফেরা যাক। ফারজানা রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্ক নিতে যায়। এরই মাঝে কলিং বেল বেজে ওঠে। এই রহিমা খালা, দেখো কে এসেছে, দরজা খুলে দাও। খালা, কই তুমি? কারোর কথার উত্তর না পেয়ে ফারজানা নিজে গিয়ে দরজা খুলে দেয়, কিন্তু দরজা খুলে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এই কে আপনি, আর এখানে ঢুকলেন কিভাবে? জি, এটা মনীষ চাচার বাসা না? হ্যাঁ, কিন্তু আপনি কে? এক মিনিট, আপনাকে কেমন চেনা চেনা লাগছে। আমি গ্রাম থেকে আসছি, আমার নাম শুভ, মনীষ চৌধুরী। উনি আমার চাচা হয়, ওনাকে একটু ডেকে দিতে পারবেন? এই ছেলে, তোরে আমি চিনছি। শালা কত বড় সাহস তোর, তুই আমার গালে কিস করে কামড় মেরে দিস। কাল রাতে তুই এই কাজ করছিস, তারা দেখাচ্ছি মজা। কথাটা বলে ফারজানা শুভর গালে কামড় মেরে দেয় এবং ঘাড়ে কামড় মেরে ধরে রাখে। আর শুভ ওরে মা গো, বাবারে গেলাম রে, বাঁচাও বাঁচাও। চিৎকার শুনে উপর থেকে ফারজানার বাবা মা নেমে আসে এবং কাজের মেয়ে আশেপাশে সবাই জড়ো হয়ে যায়। মনীষ চৌধুরী এসে শুভকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, চিৎকার করে উঠে। শুভ বাবা, তুই ঠিক আছিস? ঠিক আছিস তুই? কথাটা বলেই দৌড়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরে। ফারজানা যেন হতভম্ব হয়ে যায়। তখনই বলতে থাকে, বাবা, এই ছেলেকে তুমি এমন কেন করছো? এই দেখো, আমার গালে কালকে কিস করে এই ছেলে কি করছে আমার একটু একটু মনে আছে। এই ছেলের ছাদের গর্ত থেকে আস্তে আস্তে করে উঠতেছিল। কোন লেভেলের নেশা করলে একটা মেয়ে চাঁদে চলে যেতে পারে ভাবা যায়? আশেপাশের মানুষ এই কথা শুনে সবাই হু হু করে হাসতে শুরু করে। থামো তোমরা। তুমি কি আমার মেয়ে? মাঝে মাঝে তোর পরিচয় দিতেও আমার ঘেন্না লাগছে, আমার ঘেন্না লেগে যাচ্ছে। একটা মেয়ে কি চাঁদে যাওয়া সম্ভব? একটা মানুষ কি চাঁদে যেতে পারে? আর ওইটা কেউ তোর মুখে উল্টাপাল্টা এগুলো করেনি। আর বাবা মায়ের সামনে কিভাবে কথাবার্তা বলতে হয় শিক্ষা নেই তোর। এই দেখ, আমার 5টা আঙুলের দাগ তোর মুখে। আর একটা দিন যদি তোর নেশা করতে দেখছি বা কোনো উল্টাপাল্টা ছেলেদের সাথে মেয়েদের সাথে মিশতে দেখেছি, তাহলে ওই দিন আমি ভুলে যাব তুই আমার মেয়ে, এবং ওই দিনই হবে আমার বাসায় তোর শেষ দিন। তোর মতো মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। এমন মেয়ে আমার লাগবে না। কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে শুভকে নিয়ে মনীষ চৌধুরী তার নিজের রুমে চলে যায়। আর অন্যদিকে ফারজানার মা ফারজানার কাছে আসে। তোমরা সবাই এখানে কি করছো? যে যার কাজে যাও। মা, মন খারাপ করিস না। আসলে তোর বাবা তোকে কতটা ভালোবাসে তুই জানিস, কিন্তু তুই যেভাবে চলাফেরা করিস আমার মুখ থাকে না। তোকে নিয়ে তোর বাবার সঙ্গে কথা বলবো, তোর সাপোর্ট নেব, একটা জিনিস বোঝাবো। এই ছেলেটা কে? আরে, এইটা তোর বড় চাচার ছেলে শুভ। ছোটবেলায় তো যখন দাদার বাসায় যাইতি অনেকবার দেখেছিস। দাদার বাসায় গেলে তো সারাদিন ওর পেছনে পেছনে থাকতি, একসাথে খেলা করতিস। এত বলার পরেও তো একজন আরেকজনের থেকে আলাদা হতি না। ওই সকল অতীতের ভুলভাল কথাবার্তা বাদ দাও। এখানে কি করে? ও এখন থেকে এখানেই থাকবে। ও এবার দেশের সর্বোচ্চ রেজাল্ট করেছে। এই তো নটর ডেমন কলেজে ভর্তি হবে। তোর বাবাও তো সম্ভবত তোকে ওখানেই ভর্তি করাবে। ওর মতো ফকিরের বাচ্চা এই কলেজে পড়ার টাকা পয়সা কিভাবে পাবে? হতে পারে একটু মেধা আছে, তাই বলে আমি যেখানে পড়ি এর মতো ফকির সেখানে পড়বে আর এখানে থাকবে? মানে আমি বেঁচে থাকতে ওর জীবনেও এখানে থাকতে দিব না। আজকে একদিন আসতে না আসতেই আব্বু আমাকে এইভাবে অপমান করলো, আমাকে নিজের মেয়ে বলে অস্বীকার করলো, এতগুলো মানুষের মাঝে এইভাবে বকা দিল, এতগুলো কথা বলল শুধু ওর জন্য। ওকে আমি এখানে জীবনেও থাকতে দিব না। তুমি সোজা আব্বুকে গিয়ে বলবা ও যেন এখানে না থাকে, আর এটাই আমার শেষ কথা। আমি এসব ব্যাপারে কিছু বলতে পারবো না, তুই পারলে গিয়ে বল। আর যদি তুই ভালো হতিস, এভাবে চলাফেরা না করতি, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। কথাটা বলে ফারজানার আম্মু রাগে গজগজ করতে করতে চলে গেল উপরে। আর ফারজানাও রাগে গজগজ করতে করতে ফ্রিজে গিয়ে 500 মিলিগ্রামের একটা মজুর বোতল নিয়ে নিজের রুমে চলে যায়। গিয়ে দরজা আটকে দেয় এবং একটা সিগারেট ধরায়। সে এক হাতে সিগারেট, অন্য হাতে মজু খাচ্ছে আর আগে দাও দাও করে জ্বলতেছে। অন্যদিকে শুভকে ফারজানার আব্বু নিজের রুমে নিয়ে যায়। একটু পরে ফারজানার আম্মু চলে আসে। শুভ আন্টি আঙ্কেলকে পায়ে হাত দিয়ে সালাম করে। এই ঘটনাতে তারা দুজনে অনেকটা খুশি হয়ে যায় এবং শুভ নরম সুরে খুব ভদ্রভাবে তাদের আপনি আপনি করে সম্মান দিয়ে কথা বলতেছে।
এইসব ঘটনা দেখে ফারজানার আম্মুর মনটা একটু আগে ভার থাকলেও মুহূর্তেই গলে পানি হয়ে যায়। আসলে এই সুন্দর ব্যবহার এবং কথাবার্তা দিয়ে সবকিছুই জয় করা সম্ভব। তারপরে ফারজানার আম্মু শুভকে হালকা কিছু খেতে দেয়, তারপরে শুভকে একটা রুম দেখিয়ে দেয়। বাবা, তোমার আঙ্কেল এত সময় অনেক টেনশনে ছিল, রাত থেকে এই পর্যন্ত ঠিকঠাক বসেও নি। তোমার নাম্বার বন্ধ, খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তিনি পুলিশে এমনকি সব জায়গায় তোমাকে খোঁজ খবর নিতে বলেছে। উনি এখন একটু তোমার সাথে কথা কম বলল। আসলে তাদেরকে ইনফর্ম করেছে যে তোমাকে পাওয়া গেছে আর তোমার উপরে অনেক ধকল গেছে। বুঝতে পারছি, এখন কিছু জিজ্ঞাসা না করি, তুমি রুমে গিয়ে একটু রেস্ট নাও, একটা ঘুম দাও, রাতে কথা হবে। যাক, এখন তো টেনশন মুক্ত হলাম। এত সময় তোমার আঙ্কেলের অবস্থা অনেক খারাপ ছিল। আমরা বুঝতে পারছি যে আসার সময় তোমার সাথে কোনো খারাপ কিছু হয়েছে, না হয় এত সময় লাগতো না। এখন এসব ব্যাপার নিয়ে ভাবার দরকার নেই, একটা ঘুম দাও, এসব ব্যাপারে পরে কথা হবে। আর এখন থেকে এই রুমটা তোমার। আচ্ছা চাচি, ঠিক আছে, তাহলে আমি একটু ঘুমাই। আমার রাত থেকে এখনো ঘুম হয়নি। কথাটা বলেই শুভ নিজের রুমে গিয়ে রুমটা দেখে অনেক অবাক হয়। এমন সে তার জীবনে কখনো দেখেনি। সবকিছু যেন ঝকঝক করতেছে। আশেপাশে জিনিসগুলো সে দেখে বুঝতে পারলো যে অনেক দামি জিনিস। সে ব্যাগটা নিয়ে আস্তে করে টাইলসের ফ্লোরের উপরে কোনায় রেখে দিল হেলান দিয়ে এবং বিছানে গিয়ে শুয়ে পড়ল ঘুমানোর উদ্দেশ্য নিয়ে। কিন্তু সে কেমন অস্বস্তি ফিল করতে লাগলো। এত নরম বিছানায় কি শোয়া যায়? আমার গ্রামের বিছানাটা কত শান্তি ছিল, কেমন যেন লাগে। আর সেই ফারজানার কি অবস্থা, কত মিষ্টি মেয়ে, আজকে কেমন হয়ে গেছে? ওইটা কি সত্যি ফারজানা? কী সব হচ্ছে? শুভ ওই রকম শুয়ে হাজারো চিন্তা ভাবনা করতে লাগলো। এভাবে দেখতে দেখতে বিকাল গড়িয়ে রাত প্রায় 11টা ছুঁই ছুঁই অবস্থা। হুট করে, এই শুভ, হ্যাঁ চাচা বলেন। তুই তো আমাকে কালকে রাত থেকে যে পরিমাণ টেনশনে রাখছিস, তোর মধ্যে কি কোনো সাধারণ জ্ঞান আছে? আসতে দেরি হবে, ফোনে তো একবার জানাতে পারতি। আসলে চাচা, আপনাকে যে ফোন করব, আপনার নাম্বার আমার মুখস্থ ছিল না। কেন, তোর মোবাইল থেকে কল করতি, আহামরি কোনো ক্ষতি তো হতো না। আসলে বাস থেকে নামার পরে আমি মোবাইলটা হারিয়ে ফেলি। একটা মানুষ আমাকে একটা টাকার নোট দেখতে দেই ভালো কিনা, কিন্তু যখন আমি ওই টাকাটা কাছ থেকে দেখতে যাই, আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমার কাছে যা কিছু ছিল প্রায় সব কিছু নিয়ে গেছে। ওহো, আমার সন্দেহ হয় ঠিক হয়েছে। আল্লাহর কাছে অশেষ রহমত যাতে ভালোই ভালোই আসতে পেরেছিস। তবে তো তোর রাতে আসার কথা, তাই বলে এত দেরি? চাচা, আমি কাল রাত্রে চলে আসতাম, কিন্তু যখন মাঝরাতে ওই 3 রাস্তার মোড় আছে না, ওখানে এসে আর চিনতে পারতেছিলাম না। তাই জিজ্ঞাসা করার মতো কাউকে পাচ্ছি না। ওখানে দাঁড়িয়েছিলাম, হুট করে অনেকগুলো ছেলে আর বোনকে দেখলাম। তারা আমাকে ডাক দিল। আমার এখানে আসার কারণ জিজ্ঞাসা করলো। তাদেরকে আমি সমস্ত কিছু খুলে বললাম। তারা আমাকে বলল যে আমি নাকি ভুল জায়গায় এসেছি। তারা আমাকে একটা ঠিকানা দেখিয়ে দেয়। আমি ওই ঠিকানায় হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে প্রায় সকাল হওয়ার উপক্রম, কিন্তু ওখানে গিয়ে সবাইকে জিজ্ঞেস করে কিছু পাইনি। এমনিতে সারাদিন বাসে ছিলাম, তার উপর কিছু খাওয়া দাওয়া হয়নি। তারপরে এত কিছু নিজের সাথে ঘটে গেছে। কখনো তো এমন হয়নি আমার সাথে। শরীর এবং মনটা দুটোই দুর্বল ছিল। ওই জায়গায় মাথা ঘুরে পড়ে যাই। পাশে ট্রাফিক পুলিশ আমাকে ধরে এবং একটা জায়গায় বসায়। ওনারা কিছু সময় পরে আমার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরায়। আমার কাছে সমস্ত ঘটনা শোনার ইচ্ছা করে। আমি আপনার নাম বললাম এবং আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললাম। তারা অনেক আশ্চর্য হলো। বলল যে তুমি তো তাদের বাসার একদম কাছ থেকে রাত্রে এখানে ফিরে আসছো। তোমাকে সে জায়গা থেকে সে মানুষগুলো ভুল রাস্তা দেখাইছে, ওখান থেকে 2 মিনিট ডানে হাঁটলেই পেয়ে যেতে।
আসলেই এই জামানার মানুষ কত খারাপ। এত রাত্রে একটা মানুষ বিপদগ্রস্ত, কিন্তু তারা তাকে ভুল রাস্তা দেখাতে ব্যস্ত। এখানেই নাকি তারা শান্তি পায়। অবিশ্বাস্য ব্যাপার। তুমি চিন্তা করো না বাবা, তোমার শরীর মনে হচ্ছে অনেক দুর্বল। এখানে একটু রেস্ট নাও। আমরা তাদের বাসা চিনি। তিনি দেশের বিখ্যাত বিজনেসম্যান, কেই বা না চেনে তার কথা। তুমি একটু খাওয়া দাওয়া করো এখানে। এত সকালে তো দোকানপাট খুলে নাই। তুমি বিস্কিট আর আপাতত পানি খাও। একটু পরে একটু ভারী খাবার খেয়ে একটু রেস্ট নিও এখানে। তারপরে আমরা গিয়ে তোমাকে ওই তোমার চাচার বাসায় রেখে আসবো। আর মানুষ বলে পুলিশ নাকি এত খারাপ হয়। আমিও তো পুলিশকে ঘৃণা করতাম। বাস্তবতার কাছে তো কোনো কিছু মিল খাচ্ছে না। আসলে কোটা আন্দোলনের পরে কি পুলিশ এত পরিবর্তন, নাকি আগেই এমন ছিল? তবে এমন বন্ধুসুলভ আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা এতদিন চাইতাম। গ্রামের মানুষের কথাবার্তার সাথে তো কোনো মিল নাই। আসলে পুলিশ বর্তমান মানুষের বন্ধু। এরই মাঝে সামনের থেকে পুলিশ অফিসার আমাকে ডাকতেছে। আমি যেন ভাবনাতে এক অন্য জগতে হারিয়ে গেছি। তখনই এই ছেলে এইভাবে কি ভাবো? ভাবতেছি, স্যার গ্রামের মানুষ পুলিশ নিয়ে কত খারাপ কথাবার্তা বলে, কিন্তু বাস্তবতা আপনার এত ভালো, আমাদের বিপদের বন্ধু আপনারা। তাই ভাবতেছি মানুষের মনে পুলিশ নিয়ে কত খারাপ চিন্তা ভাবনা। শোনো বাবা, পুলিশ সবসময় জনগণের বন্ধু ছিল, আছে এবং থাকবে। পৃথিবীতে একটা জায়গায় সব কিছুই ভালো হয় না। কিছু পরিমাণ ভালো, কিছু পরিমাণ খারাপ। আমাদের পুলিশ ডিপার্টমেন্টেও কিছু খারাপ আছে। তাদের জন্য মানুষ আজকে পুরোপুরি একটা নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আবদ্ধ। এরপরে তো রাজনীতি কর্মীরা আছে। রাজনীতির নেতারা তাদের নিজের ইচ্ছামতো এই ভয় ওই ভয় দেখে পুলিশকে ব্যবহার করে। ভয় দেখাতে না পারলে টাকার লোভ দেখায়, আর এই টাকার কাছে বিক্রি হয়ে যায়। তাই বলে পুলিশ ডিপার্টমেন্টের সবাই খারাপ না। 40 থেকে 50% পুলিশ অফিসার আছে, তারা নিষ্ঠার সাথে নিজের জীবন বাজি রেখে কাজ করে। সত্যি স্যার, আপনাদের প্রতি স্যালুট। এরপর এভাবে দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। এর মাঝে আমি হালকা কিছু খাবার খেয়ে নিই। বিকাল 3টার দিকে পুলিশ অফিসার একটা সিএনজি ঠিক করে দেয়, অ্যাড্রেস দেয় এবং বাসার সামনে নামিয়ে যেতে বলে। ভাড়াটা তিনি দিয়ে দেয়। আমার কাছে ভাড়া দেওয়ার মতো কিছু ছিল না, কেননা ইতিমধ্যে আমি সব কিছু হারিয়ে ফেলেছি। আবার চোখগুলো কেমন যেন ভেজা ভেজা অবস্থা হয়ে যায়। এরই মাঝে সিএনজি মামা আমাকে নিয়ে বাসার সামনে নামিয়ে দেয়। তারপরে তো সব কিছু চাচা আপনি জানেন। বাবা, তোর সাথে এত কিছু ঘটে গেল আর আমি কিছু জানলাম না। আচ্ছা, ভালো কথা। বোন মানে কার কথা বলছিস? চাচা, আমি আসার সময় যে মেয়েটা আমাকে থাপ্পড় মারলো না, চিৎকার আরও কত কিছু করলো, চাচির কথা শুনে তো মনে হলো ওইটা আমার বোন ফারজানা। আমার যতটুকু মনে পড়ে ওই ছেলেদের সাথে তাকেও রাত্রে আমি দেখছিলাম। তবে দেখে মনে হচ্ছিল তার শরীরটা অনেক খারাপ, কেমন কথা বলতে পারতেছিল না। কথাটা শুনে মনীষ চৌধুরীর রাগের মাত্রা যেন 100তে 100 হয়ে যায়। সে কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়, সোজা তার মেয়ের রুমে চলে যায়। এখানে কি করতে আসছো তুমি? কালকে রাতে শুভকে ভুল রাস্তা কেন দেখিয়েছিস? ওই মোড় থেকে তারপরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমি তার বললাম। এই দেখো, এইসব পেঁচাল ভালো লাগতেছে না, মেজাজটা খারাপ করো না। যদিও আমার যতটুকু মনে পড়ে আমি কিছু বলিনি, তবে ওরা যা করছে ঠিকই করছে। ওর মতো ছোট লোক তোরে আজ আমি মেরে ফেলবো। মনীষ চৌধুরী ঠাস ঠাস করে মারতে থাকে তার মেয়েকে। অনেকগুলো চড় মেরে যে রুমের পাশে রাখা একটা ঝাড়ু নিয়ে মারতে যাবে, তখনই চিল্লাচিল্লি শুনে শুভ এবং বাসার সবাই রুমে জড়ো হয়ে যায়। আমার বাবা একটা অচেনা ছেলের জন্য আমার গায়ে এভাবে মারলে, তোমার মেয়েকে এভাবে মারতে তোমার কষ্ট হলো না? আমি মরে যাব। ফারজানা এভাবে চিল্লাচিল্লি করতে লাগলো। তোকে না যতগুলো ওকে ভুল রাস্তা দেখানোর মারছি, তার থেকে বেশি মারলাম নেশা করে এত রাতে। এগুলো ছেলেদের সাথে বাড়িতে আসার জন্য এই শিক্ষা আমি তোকে দিয়েছি।
তোর আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে যেই ছুটে মারতে যাবে তখনই শুভ এর মাঝে এসে তাকে ধরে ফেলে। চাচা, আপনি পাগল হয়ে গেছেন? বোনকে এভাবে মারছেন কেন? ছোট মানুষ একটু ভুল করে ফেলছে, আমি কিছু মনে করিনি। প্লিজ, আমার খারাপ লাগতেছে। আপনি প্লিজ এখন চলেন আমার সাথে। এমন হাজারো কথা বলে শুভ মনীষ চৌধুরীকে ধরে তার নিজের রুমে রেখে আসে। আমার কত শখের মেয়ে রে, কত ভালোবেসে আমি ওরে বড় করছি, আজ কোন জায়গায় চলে গেছে। রাতভর নেশা করে এতগুলো ছেলের সাথে রাতে বাসায় আসে। তোমার চোখে পানি দেখলে আমারও কান্না পাই। আমরা কি অযোগ্য পিতামাতা? আমাদের নিজের মেয়েকে এইভাবে অধঃপতনের দিকে ঠেলে দিয়েছি। এই জন্য ছেলে মেয়ে যখন যা চায় তাকে দিতে হয় না, কিন্তু দিতে গেলে হাজারবার ভেবে চিন্তে দিতে হয়। সবকিছু দিয়ে দিলে তাদের মধ্যে মানবতা থাকে না। কান্না কইরো না তুমি। কথাটা বলেই মানুষটাকে বুকের সাথে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে বললাম। বোন, আসবো? কুত্তার বাচ্চা, তোরে আমি মেরেই ফেলবো। একদিন আসতে না আসতেই আমার জীবন তুই তছনছ করে দিছস। কথাটা বলে ফারজানা দৌড়ে গিয়ে শুভকে কিছু থাপ্পড় মারে এবং পেটে জোরে একটা লাথি মারে। ও মা গো, মরে গেলাম। কেমন লাগে দেখ, আমার সাথে লাগতে আসিস না। এত জোরে আমাকে লাথিটা মারে, আমার পেটটা মনে হয় দুমড়ে মুচড়ে যাওয়ার মতো অবস্থা। আমি খুব কষ্ট করে উঠে চুপচাপ নিজের রুমে চলে যাই। ওই দিন এমনিতেই শরীরটা দুর্বল, তার উপরে এত কিছু ঘটে গেল। আমি ডিসিশন নিলাম এখানে আর থাকবো না, কালকে গ্রামে চলে যাব। এভাবে দেখতে দেখতে রাতটা পার হয়ে যায়। রাত্রে ওই ঝামেলার জন্য সবাই একসাথে খায় নাই। সকালবেলা এই ছোট স্যার ওঠেন, ম্যাডাম আর বড় স্যার খেতে ডাকছে আপনাকে। আমি তার কথা শুনে ঘুম থেকে উঠলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে সকাল 8:30। অনেকটা অবাক হলাম, এত সময় তো আমি ঘুমাই না। যেই হোক, আমি তাকে বললাম, আমাকে ছোট স্যার কেন ডাকেন? ওমা, আমি কামের বেটি, আপনি স্যার। আরে কী সব কথাবার্তা বলেন? আপনার বয়সে একটা বাসায় মা আছে আমার, আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন। আপনি অনেক ভালো মানুষ। বড় স্যার আর ম্যাডাম বসে আছে ডাইনিং রুমে, আমি গেলাম, তাড়াতাড়ি আসেন। আমি উঠে হালকা ফ্রেশ হয়ে নিচে নেমে আসছি। এসে ডাইনিং রুমে দেখি টেবিল ভরা হাজার রকম খাবার সাজানো। এত খাবার এক জায়গায় দেখে হতবাক হয়ে গেলাম। 3-4 জন মানুষ কি এত খাবার খেতে পারে? আর অন্য দিকের মানুষ একটুখানি খাবারের জন্য কতটা কষ্ট করে। এটাই হয়তো পৃথিবী, এটাই হয়তো তার নিয়ম। আমি চুপচাপ গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। কিরে, রাতে সব ঘটনার জন্য মন খারাপ? ও তেমন কোনো ব্যাপার না। হ্যাঁ বাবা, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে। মন খারাপ করো না, খাবার খেয়ে নাও। না মানে চাচি, আমি কিছু মনে করিনি। আসলে আমি চাচ্ছিলাম যে আমি গ্রামে ফিরে যাব। শহরের এই সকল নিয়মের সাথে আমি মানিয়ে উঠতে পারবো না। আমার জন্য গ্রামই ঠিক আছে। গ্রামে কোনো একটা কলেজে পড়ালেখা করব। গ্রামের অশিক্ষিত গাইয়া ছোট লোকের জন্য শহর না। খাইতে খাইতে ফারজানা এই কথাগুলো বলতে থাকলো আস্তে আস্তে। ফারজানার বাবা মা না শুনলেও শুভর কানে ঠিকই কথাগুলো আসলো। শুভ বিষয়টা একটু কষ্ট পেল। দেখো, আমি তোমাকে আমার নিজের ছেলের মতোই মনে করি। আমি একটা সময় গ্রাম ছেড়ে এই শহরে এসেছি, তখন আমাকে তোমার থেকে অনেক বেশি কষ্ট করে আজকে এই জায়গায় উঠে উঠতে হয়েছে। কেউ আমাকে সাহায্য করেনি। আজকে তুমি হয়তো ভুলে গেছো তোমার বাবা মা কত স্বপ্ন নিয়ে তোমাকে এখানে পাঠিয়েছে। তোমার এখানে থাকতে যতটা না কষ্ট হচ্ছে, তোমার বাবা মার এর থেকে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে। কিন্তু তারা তোমার ভালোর জন্য তারা তাদের কষ্টগুলো সহ্য করতেছে, কেননা তারা তোমার একটা জীবনে ভালো কিছু দেখতে চায়, যাতে তারা গর্ব করে বলতে পারে আমার ছেলে এইটা। এখানে তুমি যে সকল সুযোগ সুবিধা পাবে, গ্রামে তা পাবে না। আর আমি ইতিমধ্যে তোমায় আর ফারজানাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছি। কিছুদিন আগে তোমার বাবা এখানে এসেছিল, আমার সাথে দেখা করে কথাবার্তা বলে, এবং তার চোখে আমি তোমার বড় করার স্বপ্ন দেখেছি। আমি জানি না অন্য চাচা ভাতিজা সম্পর্ক কেমন হয়, কিন্তু আমি তোমাকে ভাতিজার দৃষ্টিতে কখনো দেখিনি। সবসময় নিজের ছেলেই মনে করেছি। তাই
তোমার ভালোটাই আমি চাই। এখন তুমি যদি মনে করো সব কিছু বাদ দিয়ে তুমি গ্রামে ফিরে যাবে, আমি তোমাকে আটকাবো না। ভর্তি বাতিল করে তোমার কাগজপত্র উঠিয়ে দিব, তুমি চলে যেতে পারো। আমি চাইলে তোমাকে জোর করে রাখতে পারতাম, কিন্তু আমি তোমাকে জোর করে কতদিন এখানে আটকে রাখবো তুমি যদি নিজেই না থাকতে পারো? চাচা কথাগুলো শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। চাচা আমাকে কতটা ভালোবাসে এবং কত ভালো চায়। দেখো বাবা, বেশি দিনের তো ব্যাপার না, মাত্র কয়েক বছরের ব্যাপার। 3-4 বছর মন দিয়ে লেখাপড়া করো, দেখতে দেখতে চলে যাবে। তারপরে তুমি তোমার বাবা মাকে এখানে আনতে পারবে। শেষ বয়সে তোমার বাবা মা গ্রামে কষ্ট করা লাগবে না। আপনাদের ভালোবাসা দেখে আমি সত্যি হতবাক। কি বলবো চাচা চাচি, আপনাদের কি বলে সম্বোধন করবো আমার জানা নাই। কখনো ভুল হলে আমাকে ছেলে ভেবে মাফ করে দিয়েন। আমি পড়বো, এখানে পড়বো, অনেক বড় হব, দেখবেন অনেক বড় হব একদিন। এ সকল মুভির ডায়লগ বাজি বন্ধ করবে তোমরা? সকাল সকাল খাবার খেতে এসে এ সকল ঢং দেখলে গা জ্বলে যায়। কথার প্রতি উত্তরে আর কেউ কোনো কথা বলল না। শোনো বাবা, আমার কার্ডে টাকা শেষ, তোমার ব্যাংক থেকে 20 লাখ টাকা ট্রান্সফার করে দিও। 20 লাখ টাকা তুমি কি করবে? সে কৈফিয়ত আমি তোমাকে দিব। কথাটা বলে প্লেটের জোরে হাত দিয়ে একটা বাড়ি মেরে নিজের রুমে চলে আসলাম। দেখো, আর এসব বিষয়ে ঘাটাঘাটি করিও না। এমনিতেই কালকে রাত্রি এত সব ঘটে গেল, টাকাটা দিয়ে দিও। তোমার জন্য মেয়েটার এত অবস্থা খারাপ, এতটুকু বয়সে 20টা লাখ টাকা ও কি করবে? একবার ভেবে দেখেছো ও কি 20টা লাখ টাকার মর্ম বুঝে? আচ্ছা, আমি দিয়ে দেব। আমি তাদের কথাবার্তা শুনে হতবাক। এতটুকু একটা মেয়ে 20 লাখ টাকা কি করবে? কেউ 20 লাখ টাকা 2 দিনের খরচ হিসেবে ব্যবহার করে, অন্যদিকে কেউ আবার 20 টাকার জন্য 3 কিলোমিটার পায়ে হেঁটে রাস্তা পাড়ি দেয়। হায় রে দুনিয়ার খেলা। এরপরে খাবার খেয়ে রুমে চলে যায় সবাই। দেখতে দেখতে 3টা দিন চলে যায়। শুভ মাঝে মাঝে চাচির ফোন দিয়ে বাবা মার সাথে কথা বলে, কিন্তু এতদিনে তার নিজের ফোন নাই। তার যে নিজের একটা ফোন লাগবে কাউকে জানায়নি সে। আসলে এমনিতে তার বলতে কেন জানি লজ্জা অনুভব করছে। যাই হোক, আজকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান এবং আজকেই তাদের কলেজের প্রথম দিন। ফারজানা তার বন্ধুদের সাথে অনেক আগেই কলেজে চলে গেছে, কিন্তু শুভ তো কলেজটা চেনে না। মনীষ চৌধুরী ড্রাইভারকে দিয়ে তাকে কলেজে পাঠিয়ে দেয়। শুভ গাড়ি থেকে নেমে এত বড় কলেজ দেখে তার চোখ দুটো যেন বড় বড় হওয়ার উপক্রম। সে চুপচাপ করে ব্যাগটা নিয়ে মাথা নিচু করে হেঁটে কলেজের ভিতরে প্রবেশ করে, কিন্তু কোথায় যাবে, কোন রুমে যাবে কিচ্ছু বুঝতে পারছে না। সে অবাক হয়ে এদিক সেদিক দেখতে থাকে। এই দেখেছিস, এই দেখ, ওইটার জন্য এই অবস্থা আমার। ভাই অর্ডার দেন, মালটারে মেরে পা ভেঙে দিই। পাগল নাকি? কলেজের প্রথম দিনে এই অবস্থা করলে আমাদের সরাসরি প্রথম দিনেই বরখাস্ত করে দিবে। জানিস না এখানে কোনো রাজনীতির পাওয়ার চলে না? তার সাথে যা করতে হবে বাইরে করতে হবে। তারা আর কোনো কথাবার্তা বলে না। শুভর বিবরণ দিতে গেলে 5 ফুট 5 ইঞ্চি ছেলে, খুব বেশি মোটাও না, খুব বেশি চিকনও না, মাঝামাঝি অবস্থা, মুখে হালকা দাড়ি এবং চুলগুলো পিছনে এবং 2 দিক থেকে হালকা কাটাও, উপরের দিকে একটু বড় রাখা। যাই হোক, এই ছেলে এভাবে এইদিকে ওদিকে কি দেখো? আসলে আপু, আমি কলেজে নতুন, কোথায় কোন দিকে যাব কিছু বুঝতে পারতেছি না। এত বড় বিল্ডিং, স্যারেরাই বা কোন বিল্ডিংয়ে থাকে? আমাদের ক্লাসরুমে কোন বিল্ডিংয়ে? বুঝতে পারছি তুমি প্রথম বর্ষের, আজকে তো তোমাদের নবীনবরণ। আমি তো তোমার সিনিয়র। তুমি জানো না কলেজ আসলে সবার আগে সিনিয়রদের পা ধরে সালাম করতে হয়? এই নিয়ম তো কোনো জায়গায় দেখিনি। এটা আবার কেমন কথা? কত বড় স্পর্ধা, মুখে মুখে কথা বলো। আমি অবস্থা ভালো না দেখে কি করব বুঝতে পারতেছিলাম না। এরই মাঝে চিৎকার চেঁচামেচিতে বাধ্য হয়ে আমি পা ধরে সালাম করলাম। আশেপাশে সবাই দেখে আমার দিকে হা করে তাকিয়ে আছে এবং অনেকেই হাসাহাসি করছে। একটু পাশে দেখি ফারজানা খুব জোরে জোরে হাসতেছে এই দৃশ্য দেখে। এরই মাঝে আমি যাকে সালাম করলাম, সালাম করা মেয়েটা ফারজানার কাছে গিয়ে হাত মিলিয়ে দুজন হাসতে থাকে। আমার আর বিষয়টা বোঝার বাকি রইল না।
আমি ফারজানার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। ফারজানা যেন আমার হাসিতে হতবাক হয়ে গেল। ও ভাবছিল আমি কষ্ট পাবো, কিন্তু আমার এই অবস্থা দেখে ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। মেয়েটা দেখতে খুবই মায়াবী, কিন্তু ব্যবহার করল্লার থেকেও খারাপ। 5 ফুট 4 ইঞ্চি হবে ফারজানার উচ্চতা, মুখ হাত একদম সাদা ধবধবে অবস্থা, চোখগুলো কেমন টানা টানা, চোখের মণিটা নীল এবং পিঠ পর্যন্ত চুলের কিছু অংশ সোনালি রঙের, হালকা কালার করা, দেখতে একেবারে পরীর মতো লাগে, কিন্তু ব্যবহার কুত্তার থেকেও খারাপ। যাই হোক, আমি চুপচাপ হেঁটে শহীদ মিনারের দিকে চলে গেলাম। দেখেছিস শালা কত বড় নির্লজ্জ, এত বড় অপমান করলাম তাও দাঁত কেলিয়ে হাসতেছিল। ওরে অন্যভাবে টাইট দিতে হবে। তুই যা ভালো বুঝিস। চল, শুরু হয়ে যাচ্ছে ক্লাস প্রোগ্রাম। আমার মনে হয় কি দোস্ত, ওর মতো ফকিনি এখানে পড়ার সুযোগ কিভাবে পায়? তোর বাপ মনে হয় টাকা দিয়ে ভর্তি করাইছে। আমারও তাই মনে হয়, আমাকে যেভাবে ভর্তি করাইছে ওকেও সেম। টাকা থাকলে কত কিছু হয়। তোর রেজাল্ট না থাকা সত্ত্বেও তো তুই ভর্তি হতে পারলি, আর আমরা ভর্তি হওয়ার জন্য কত কষ্ট করে পড়ালেখা করলাম। মানি পাওয়ার মামা, চল যাই। অন্যদিকে এই ছেলে, তুই ফার্স্ট ইয়ার? হ্যাঁ, ফার্স্ট ইয়ার। আমিও তো। চলো ক্লাসে যাই। আচ্ছা। তোমার নামটা তো জানা হলো না। আমার নাম শুভ, তোমার? আমার নাম শিফাত রেজাউন, তুমি শিফাত বলে ডাকতে পারো। ঠিক আছে। যেহেতু আমরা দুজনেই নতুন এই কলেজে, আমারও তো তেমন কোনো বন্ধু নেই। তোমাকে দূর থেকে দেখে মনে হলো তুমি নরম এবং ভদ্র। আমিও চুপচাপ থাকতে ভালোবাসি। আমার সাথে তোমার যাবে। আজ থেকে আমরা বন্ধু। হ্যাঁ, বন্ধু হওয়াই যায়। ক্লাসটা কোন দিকে আমাদের? আমি চিনি, আসো আমার সাথে। আমাদের ক্লাসটা 2য় তলায়, তবে আজকে প্রোগ্রামের জন্য গ্রাউন্ড ফ্লোর অনুষ্ঠান হবে। ও আচ্ছা, তাহলে চলো যাই। তারপরে সিফাত আর শুভ একসাথে ক্লাসে যায়। গিয়ে ক্লাসের মাঝামাঝি একটা বেঞ্চে দুজনে বসে, এক লাইনে মেয়ে, অন্য লাইনে ছেলে। আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চারা, কেমন আছো? আমার বিষয়ে অনেকে জানো আবার জানো না। আমি হলাম তোমাদের কলেজের অধ্যাপক বা প্রিন্সিপাল। তোমাদের ব্যাপারে আজকে কিছু গাইডলাইন দেব। আমাদের কলেজের প্রত্যেকটা টিচার অত্যন্ত বিনয়ী এবং সাহায্যকারী। তোমরা যে কোনো সমস্যাতে যে কোনো স্যার বা ম্যাডামের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করবে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং আমার সামনে তোমরা যারা বসে আছো সবাই অত্যন্ত মেধাবী, এ বিষয়ে বলার অবকাশ থাকে না। মনে রাখবে, ভবিষ্যতে এখান থেকেই কেউ বুয়েটে যাবে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যাবে। এবং আজ থেকে 10 বছর পরে গিয়ে দেখা যাবে তোমরা এদেশের প্রতিনিধিত্ব করছো। এবং শুরু থেকে এটাই হয়ে আসতেছে কলেজে। এটা বাংলাদেশের প্রথম সারির টপ 1 নম্বর কলেজ। বাংলাদেশের র্যাঙ্কিংয়ে প্রথম কলেজ হিসাবে তোমাদেরও কিছু দায়িত্ব আছে। এই ধারাবাহিকতা বজায় রাখা তোমাদের দায়িত্ব এবং তোমাদের যথেষ্ট পরিমাণে গাইড করা আমাদের দায়িত্ব। আর একটা কথা মনে রাখবে, এই কলেজের র্যাগিং বা রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি কখনো কাউকে র্যাগিং বা রাজনীতির প্রভাব খাটাও, তাকে বহিষ্কার করতে আমি 30 মিনিটও সময় নিব না। আমি দেখব না তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, আমি শুধু তোমার অপরাধ দেখব। এবং শুরু থেকে এটাই করে এসেছি বলে আজকে আমাদের কলেজের এত সুনাম। তাই সবার সাথে সবাই ভদ্রভাবে ব্যবহার করবে, ভদ্রভাবে থাকবে। আর আজকে গর্বের সাথে বলতে হচ্ছে, এবার বাংলাদেশের 8টা বোর্ড থেকে টপ 3 জন করে আমরা এখানে ডেকে নিব। যারা বাংলাদেশের 8টি বোর্ডের, তবে 8টি বোর্ডের টপ 3 জন করে আমরা না পেলেও আমাদের কাছে টপ 10 জনের